ফোক গানের প্রতি আমার একটা স্পেশাল ফ্যাসিনেশন আছে। ফোক গান, বাউল গানের গুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, এবং একই সাথে গান যতটা অ্যাট্রাক্ট করে, এই যারা এই গানের পেছনের শিল্প মানুষ, মানে যারা এই গানটা নির্মাণ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের লাইফস্টাইল এবং তাদের যে লাইফ স্টোরি, এটা আমাকে আরও বেশি অ্যাট্রাক্ট করে, স্পার্ক দেয়। কারণ হচ্ছে যে আমি মূলত যেহেতু মানুষ স্টাডি করি, ফলে এই সমস্ত মানুষজন আসলে কী, কোন ঘোর থেকে, কোন ধ্যান ধারণা থেকে কাজগুলো করে, এটা আমাকে জন্য একটা বড় ইন্সপিরেশনের জায়গা। তো যেহেতু ফোক গান শুনি, অনেক খুব ছোটোবেলায় একটা গান শুনছিলাম, সেটা হচ্ছে বারী সিদ্দিকীর কণ্ঠে আমার গায়ে যত দুঃখ সয়। তো পুরো গানটা আমি বুঝতাম, কিন্তু একটা জায়গায় একটু খটকা লাগতো, যে উকিলের হয়েছে জানাকে বলি জোরের খান্না লাইনটা। তো আমার বাবা মা যেহেতু উকিল, আমি ছোটোবেলায় ভাবতাম যে এটা হচ্ছে ওই উকিলের জায়গা থেকে জিনিসটা মেটাফরিক্যালি মিলাইছে। তো ঠিক আছে, উকিলের সাথে তো চোরের একটা যোগসূত্র আছেই। কিন্তু অনেক দিন পরে, অনেক বড় হওয়ার পরে জানলাম যে এই গানটা আসলে এই উকিল মানে আসলে সেই উকিল না, গানটা যিনি লিখছেন তার নাম হচ্ছে উকিল মুন্সি। তো এরপর আমি উকিল মুন্সিকে নিয়ে টুকটাক জানার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন গান শোনার চেষ্টা করি। ফলে উকিল মুন্সি ক্যারেক্টারটা আমার বিশেষ আগ্রহ ছিল সবসময়। তো এর মধ্যে যেটা হয়েছে যে আমি ফেসবুকে তো মূলত যে লেখালেখি করি, সেখানে একটা বড় পার্ট থাকে ক্রিকেট এবং ফিল্ম। তো আমি দেখা যাচ্ছে যে ফিল্ম নিয়ে কোনো রিভিউ টিভিউ কিছু লিখলেই একজন ব্যক্তি ওয়াহিদ সুজন, উনি দেখা যাচ্ছে ইনবক্সে আমাকে নক দিচ্ছেন যে ভাই আপনার লেখাটা আমার ওয়েবসাইটে দিই। তো এইভাবেই ওনার সাথে গত 7-8 বছর ধরে আমি কানেক্টেড। ওনার একটা ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইটে আমার লেখা দেয়, কিন্তু কখনো আসলে ওনার সাথে আমার দেখা হয় নাই। একবার উনি আমাকে ওনার লেখা একটা বই কুরিয়ার করলেন, এটা নিয়ে আমি কথা বলতেছিলাম আমার একটা জুনিয়র রাকিবের সাথে। তো রাকিব বললো যে ভাই, উনি তো উকিল মুন্সিকে নিয়ে কাজ করছে। তো এইটা যখন আমি জানলাম, তখন আমি ওনাকে নিচ থেকে নক করলাম যে ভাই, আপনি যদি উকিল মুন্সি নিয়ে কাজ করছেন, তাহলে বাবলের সাথে আপনার সাথে উকিল মুন্সি নিয়ে একটা শো করব, এবং উকিল মুন্সির ফাঁকে ফাঁকে বাউল গান নিয়েও টুকটাক কথা বলা যেতে পারে। তো ওয়াহিদ সুজন উনি রাইটার এবং একই সাথে উনি সাংবাদিক। তো উনি দেখা যাচ্ছে যে ওনার সাথে আমার এই শোটা অনেক আগে করার কথা ছিল, কিন্তু মাঝখানে জুলাই বিপ্লবের কারণে অনেক দিন বন্ধ থাকার কারণে রিস্কেডিউল করতে করতে এতদিন হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা আজকে আসতে পারছি। তো উকিল মুন্সি নিয়ে আমার যে কৌতূহল ছিল, উনি উকিল মুন্সি নিয়ে একটা বড় কাজ করছেন, সেই বইটা আমি এখনও পড়ি নাই, কারণ ওনার ওই বইটা নাকি মাত্র 3 কপি আছে। বাট আমার মনে হচ্ছে যে পড়ার আগে ওনার সাথে এইটা নিয়ে যদি শো করি, হয়তো আমার ইন্টারেস্ট আরও বাড়বে। তো সুজন ভাই, আপনি এই যে আপনার সাথে আমার এই এতদিন অনলাইনে কথা বলার পর আজকে প্রথম দেখা হলো, এটা একটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। আমি প্রথমে যেটা আপনার কাছে জানতে চাবো যে উকিল মুন্সি কেন, মানে উকিল মুন্সির চাইতে যদি আমাদের অন্যান্য বাউলদের কথা চিন্তা করি, সেইখানে আসলে তো তাদের এক্সপোজার বা পরিচিতি অনেক বেশি ছিল। উকিল মুন্সি তো আমার মনে হয় যে ওই আমার গায়ে যত দুঃখ সয় গানটা আমরা ওইভাবে শোনার আগে উকিল মুন্সি ক্যারেক্টারটা ওইভাবে পরিচিত হয়তো ছিল না, কারণ আমি এত গান শোনার পরে তো আমি এটা বুঝতেই পারি না যে এটা উকিল মুন্সির লেখা। সো হোয়াই উকিল মুন্সি? কেন উকিল মুন্সি, এটা তো মানে এটা হচ্ছে আমরা মানে যে আমাদের জন্মটাও তো এমন যে ধরুন আমি তো বাছাই করা ছাড়াই, ইভেন আমি ইউনিভার্সিটি পড়ি বা আমি একটা চাকরিও করি, সেটা তো আমরা মানে খুব বেশি বাছাই করার সুযোগ থাকে না অনেক সময়। এবং কিন্তু থাকে না, মানে আমার জার্নিটা আসলে ওইখানেই যাবে, এবং এই জন্য একটা মিনিংফুল হয়তো মানে কোনো কোনো ক্ষেত্রে মনে হয়। মানে আমি এখনও পর্যন্ত মানে যা কিছু করলাম বা বললাম, এর মধ্যে হচ্ছে ধরেন খুব বেশি না, কিন্তু মনে হলো যে আমাকে একটা মিনিং দেওয়ার জন্য কে উকিল মুন্সির কাছে নিয়ে যাওয়া হয়েছে, এটা ধরেন হয়ে গেল আর কি। তার উকিল মুন্সি যে ব্যাপারটা, এটা হয়তো আপনি একভাবে বললেন, আর আমাদের ক্ষেত্রে পরিচয়টা ছিল ধরুন হুমায়ুন আহমেদের মাধ্যমে। মানে আমাদের যে জেনারেশনটা, আমরা যখন কলেজে বা স্কুলে পড়ি, তখন তো আসলে হুমায়ুন আহমেদের যে কোনো কিছুই হচ্ছে যে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যখন ওই ছবির মধ্যে যখন আমরা গেলাম, তখন হচ্ছে যে এই প্রেজেন্টেশনটা আসলে ধরানো হচ্ছে, আমি তো বারী সিদ্দিকীর কণ্ঠে গানগুলো শুনলাম, কিন্তু আসলে যে এই গানগুলো তো নিচে আগেও ছিল এখানে, কিন্তু আমাদের সামনে আসে নাই। আর ওখানে যে আবহাওয়াটা তৈরি করা হয়েছে, যে মানে জাহিদ হাসানের যে ক্যারেক্টার ছিল, যে একজন কবি, তারপরে সে হচ্ছে সংসার ত্যাগ করে যাচ্ছে, ঘাতক। হ্যাঁ ঘাতক। তো ওই যখন গানগুলো আসলো, তারপরে এখানে কিছু ভুল বোঝাবুঝিও আছে, যেমন হচ্ছে সোয়াচান পাখি গান নিয়ে, সেটা তো উকিল মুন্সির না, উকিল মুন্সির না, কিন্তু ওই ছবির সূত্রে কিন্তু
হ্যাঁ, বাড়ি সিদ্দিকী বোধহয় কোথাও বলছিল যে উকিল মুন্সির, বা হুমায়ুন আহমেদ অনেক জায়গায় বলছে এই কথাটা। ইভেন হুমায়ুন আহমেদ তো মধ্যাহ্ন যে উপন্যাসটা আছে, এটার যে মূল যে ক্যারেক্টার লাবুস, তাকে দেখানো হয়েছে উকিল মুন্সির পালক পুত্র। তারপর ওইখানেও একটা ইয়ে ছিল, ধরেন মধ্যাহ্ন উপন্যাস আপনি তো যদি পড়ে থাকেন, সেখানে দেখবেন যে মানে এমন একটা ক্যারেক্টার দাঁড় করানো হয়েছে যে মসজিদের ইমাম, সে আবার গান করে, মানে উকিল মুন্সি। তো ফলে এই ধরনের ব্যাপারগুলো তো একটা আমাদের একটা ঘোরের মধ্যে ছিল। ঠিক এমন না যে আমি যে বললাম যে আমরা খুঁজে নিই, অনেক সময় এমন না যে আমরাও আমাদেরকে খুঁজে নিই অনেকগুলো ব্যাপার। সেটা ছিল আমার এক বন্ধু, সে হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, সে মাইজ ভান্ডার এবং লালনের ভক্ত, সে মানে ওইখানে সে একটা ঘরের মধ্যে সে বায়াত নেওয়া। তো সেই সূত্রে সে একবার মাইজ ভান্ডার যখন গেল, তখন হলো যে তার সাথে একজনের সাথে পরিচয় হলো। সে বললো যে আমাদের বাড়িতে উকিল মুন্সির বাড়ির কাছে। জাস্ট এতটুকু যে মানে ইনফরমেশন পাওয়াটা অনেক ইয়ে ছিল আমাদের জন্য। ঠিক আছে, চলো ঘুরে আসি। কিন্তু তখনও পর্যন্ত যায় না মানে উকিল মুন্সির জন্ম কখন, বা ওনার আসলে মানে এই ক্যারেক্টার সম্পর্কে আসলে কোনো জানা নাই। বিশেষ করে আমরা মধ্যাহ্ন উপন্যাসটা যখন পড়ছি, এটা তো ফিকশন বা নন ফিকশন এই জায়গায় ছিল না। ভাবলাম যে একটা ক্যারেক্টার নিয়ে যখন কথা বলতেছে, নিশ্চয়ই এটা হচ্ছে উনি যা বলছে তাই হবে। যে তো সেই সে আমাদের ধারণা ছিল এমন হলে তো ধরেন উকিলের মৃত্যু হওয়ার কথা ধরেন 50-60 দশকের দিকে, তাহলে এখন কীভাবে থাকে এরকম ইয়ে থেকে। কিন্তু গিয়ে দেখলাম যে আসলে হচ্ছে এটা অন্য একটা ব্যাপার। তো ওইভাবে চলে গেলাম উকিল মুন্সির ওইখানে। তারপর আমরা যখন একটা পথ ধরে যাচ্ছিলাম, তখন এই কিছু পড়াশোনা করলাম। ধরেন এটা তো উকিল মুন্সি হচ্ছে প্রথম বললাম যে মসজিদের ইমাম, আবার হচ্ছে উনি গানও করেন। এরকম একটা জায়গা থেকে ধরেন আমারও বাড়ি হচ্ছে নোয়াখালী, বেড়ে ওঠা চট্টগ্রামে। ফলে হচ্ছে আমাদের ওইখানকার মিউজিকের যে ট্রেডিশন, এটা তো একদম আলাদা। সে জায়গা থেকে একটা কৌতূহল ছিল, এবং ওইখানে গেলাম, এরপর পড়াশোনা করলাম উকিল মুন্সিকে নিয়ে। তো ওইভাবেই শুরু আর কি। আচ্ছা, তো উকিল মুন্সি তো সম্ভবত ময়মনসিংহ নেত্রকোনা ওই বেল্টের, তাই না? হ্যাঁ, ওনার নেত্রকোনাতেই। আর এটা হচ্ছে উনি তো আমার একটা জায়গায় জন্ম ওনার, মানে এটা এমন না যে উকিল মুন্সি আলাদাভাবে আসলে বর্ণনা করতে হবে ওইখানে। মানে এটা তো ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে সিলেট থেকে শুরু করে এই পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে গেলে তো আপনি এখন যে আলাউদ্দিন খাঁদের পাচ্ছেন, মানে এটা হচ্ছে আরও একটু ইয়ে ব্যাপার। আর হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনায় গেলে আপনি জালালউদ্দিন খাঁ পাচ্ছেন, তারপর রশিদউদ্দিন, এরকম আরও অনেকেই আছে। আবার হচ্ছে সুনামগঞ্জের দিকে গেলে এই করিম, শাহ আব্দুল করিমকে পাচ্ছেন, এরপরে দূরবীন শাহকে পাচ্ছেন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিশাল একটা ঐতিহ্যের মধ্যে আর কি আমরা উকিল মুন্সিকে এভাবে পাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে মানে যেটা বলে যে আমি বললাম যে আমরা উকিলকে নিয়ে জানি না বা গান শুনি নাই, এটা হচ্ছে কি আমাদের আসলে সব বিষয়ে হচ্ছে যে বাংলাদেশে আপনি আর্কাইভ পাবেন না বা চর্চাও পাবেন না। খুব একটা আর্টিকেলও পাওয়া যায় না, হ্যাঁ, খুব একটা পাওয়া যায় না মানে ওই সময় পর্যন্ত। কিন্তু ঠিকই ওনাকে নিয়ে কিন্তু লেখাও হয়েছিল। ইভেন হচ্ছে ধরেন আবার একটা জিনিস আছে, আপনি যখন কিছুটা নিয়ে কাজ করবেন, মানে এটা একটু ইয়ের মতো শোনাবে, অভিযোগের মতো শোনাবে। কারণ আমি জানতে পারছি যে আমাদের মানে পূর্বসূরীদের মধ্যে অনেকে হয়তো কিছু কাজ করছে, উকিল মুন্সি বাড়িতেও গেছে। এমন লোকের কাছে আমি 2 মাস ধরে নানা সময় ধর্ণা দিছি, কিন্তু শেষে বললো যে আমি তো হেল্প করতে পারবো না। কিন্তু আমি অনেক দিন পরে শুনি যে সে ওইখানে গিয়ে টিভি প্রোগ্রাম করছে, কোনো লেখালেখিও করছে। তো এরকম মানে উকিল যে খুব অপরিচিত কিছু ছিল তা না, কিন্তু আমাদের যে চর্চার মধ্যে যে একটা ধারাবাহিকতা নাই, সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা উকিলকে আসলে পাই নাই একটা বিষয়। যেটা আপনি একটু বলি যে আপনি যেহেতু সিনেমা নিয়ে যেহেতু কাজ করেন, মানে মাঝে মধ্যে তো লেখেন, আপনি দেখবেন যে মানে আমাদের হচ্ছে আগের পরের যে কথাগুলো, মানে ধরেন ইন্ডাস্ট্রি তো ছোট না, সে 60 দশক 50 দশক থেকে কাজ হচ্ছে, কিন্তু আপনি ধারাবাহিক কোনো হিস্ট্রি পাবেন না, মানে আমাদেরকে যেভাবে প্রেজেন্ট করা যায় আর কি। তো এইভাবে উকিল একটা অপরিচিত ছিল আমাদের কাছে, কিন্তু যখন আমি খুঁজতে গেলাম দেখলাম যে অনেক কিছু তো আমরা জানি, কিন্তু সেটা হচ্ছে জানানো হয় না আমাদের। আচ্ছা, আমার যে বিষয়টা আসলে তখন ময়মনসিংহ নেত্রকোনা বলার যে কারণটা ছিল সেটা যে আপনি যেহেতু বই লিখছেন, তার মধ্যে আপনি ওইখানে মাঝে মধ্যে যাতায়াত করছেন। হ্যাঁ, তো আমার যেটা জানার যে ময়মনসিংহ, যেমন ময়মনসিংহ গীতিকার কথা আমরা অনেক আগে থেকেই জানি। হ্যাঁ। তো এই বেল্টের আসলে বিশেষত্ব কি, যে কারণে এখানে লোকজন এত গান বাজনার প্রতি ভক্ত? এটা ধরেন একটা বিষয় হচ্ছে আপনি হচ্ছে আমাদের সাইকিটা কেমন,
এমনিতেই ধরেন আপনি হয়তো একটা আরবান এরিয়াতে থাকেন বা গ্রামে জন্মগ্রহণ করেন, আমাদের কোশ্চেনগুলো কিন্তু একই রকম, মেটাফিজিক্যাল যে কোশ্চেনগুলো, তো এগুলা নানাভাবে প্রভাবিত হইতে পারে। মানে উকিল বা আমি যখন বা শাহ আব্দুল করিম বা অন্যদের যে কথা যখন আমরা বলবো, তখন প্রাকৃতিক একটা বিষয় চলে আসে এখানে। মানে হাওর অঞ্চলের যে ইয়েটা, যে মানে একটা আনসার্টেন জীবন, 6 মাস পানির মধ্যে থাকা, আবার হচ্ছে যে এরপরে হচ্ছে আবার ফসল হচ্ছে, মানে অভাব অনটন এরকম একটা ব্যাপার আছে। কিন্তু যে প্রকৃতির সাথে যে নিজেদের যে একটা খোঁজার যে ব্যাপার, ওখানে ব্যাপারটা আরও বেশি হয়তো অনেক বেশি একাত্ম হওয়া যায়, ওইটার সাথে একটা সম্পর্ক থাকতে পারে। আর হচ্ছে ধরেন আপনি বাউল গান বলতেছেন বা ফোক বলেন, এটা তো একটা ট্রেডিশনের ব্যাপার। হুম। যেমন হচ্ছে আমাদের কুষ্টিয়া দিয়ে গেলে আমরা এক ধরনের ইয়ে পাই, যেটাকে এই আকড়া বা এই ধরনের ইয়ে থেকে। আবার হচ্ছে ময়মনসিংহের দিয়ে গেলে আমরা অন্য একটা বিষয় পাচ্ছি, সেখানে হচ্ছে ওরা ওইভাবে ইয়ে পরম্পরা না, গুরু পরম্পরা না। অনেক সময় হচ্ছে আমরা বিশেষ করে এখানে উকিলকে খুঁজতে গিয়ে আমি যেটা পিঠ কেন্দ্রিক একটা কালচার আছে এখানে, ওইভাবে হচ্ছে যে ওই এটা অঞ্চলভেদে। মানে আমি আবার আসলে কীভাবে খুঁজবো, যে আমি এই যখন আমি একটু পড়ছিলাম মানে উকিলকে নিয়ে, যেমন হচ্ছে পানি শব্দটা ধরেন, বা যেটা কুষ্টিয়াতে যেটা জল বীর্য আকারে আসতেছে, এখানে পানিটাও অন্যভাবে আসতেছে। মানে যে হাওড়ে পানি আসে, পানি যায়। আর যখন আষাঢ় মাসে যখন যে কথা বলে আর কি, প্রথমে যে আমরা গানটা শুনি, তখন তো মনে হয় যে ওইখানকার নায়ুরীদের একটা গল্প, পূবালি বাতাসে। হ্যাঁ, পূবালি বাতাসে। কিন্তু হচ্ছে যে সেটা হচ্ছে মানে ওই যে আমরা কোত্থেকে আসলাম, কেন আসলাম এবং কীভাবে ফিরবো, মানে কার কাছে যাবো। ধরেন জীবনকে তো আমার একটা বড় একটা অর্থ দিতে গেলে হয়তো এরকম পরমাত্মা আত্মা এরকম জায়গায় চলে আসে। এই যে পানির ব্যাপারটা হচ্ছে আসলে হচ্ছে তার কাছে আমি যে যাব, এই যাতায়াতের ব্যাপারটা আসলে এখানে এটা একটা ভূপ্রকৃতির সাথে ইয়ে আছে। তো আমি যখন ভাবতেছিলাম যে পানি নিয়ে, তখন আমার একটা জিনিস মনে পড়লো, সেটা ছিল যে মানে পানি কোশ্চেনটা ধরেন আমাদের এখানে না, যে ফিলোসফি যখন যায় তখন হচ্ছে যে থ্যালিসের যে থিসিসটা ছিল তখন, মানে মূল ব্যাপারটা হলো যে কোনো ধরনের থিওরির একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমি কোনো একটা বেসিক ব্যাপার দিয়ে হচ্ছে সব কিছু ব্যাখ্যা করব। তো ওইখানে দেখা গেলো যেটা পানি, মানে পানির এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যে সে বাষ্প হচ্ছে, কঠিন হচ্ছে, আবার তরলও হচ্ছে, আবার পানি থেকে জীবন উৎপত্তিও হচ্ছে, এই ধরনের ব্যাপার। আর এখানেও উকিল বা অন্যদের যাদের পাবেন, তাদের জীবনের যে পানির মধ্যে যে ভাষা, যে ব্যাপারটা, সেটা হচ্ছে কাজ করে। এই কারণে হচ্ছে ধরেন আপনি বাউল বলেন, ফোক বলেন, যে কুষ্টিয়ার দিকে যেভাবে এই ব্যাপারটা আসবে, মানে গানের যে তত্ত্বকথাগুলো, আবার আমাদের এই ভাটি অঞ্চলে, আমি তো সিলেট বা ময়মনসিংহ আলাদা না বলে ভাটি অঞ্চলে, সেটা অন্যভাবে আসবে। আচ্ছা, আপনি হুমায়ুন আহমেদের যে রেফারেন্সটা দিলেন, যে হুমায়ুন আহমেদের বইতে বলা হয়েছে যে সে গান গায় আবার সে হচ্ছে মসজিদে, হ্যাঁ, এটা কি আসলেই সত্য নাকি হুমায়ুন আহমেদ এখানে কোনো না তথ্যের অপলাপ হয়েছে আসলে? না, এখানে এটা আসলে সত্য। মানে আমার এতক্ষণ আমার যে কথাগুলো ছিল এগুলো মানে খুব বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। উকিলের জীবন নিয়ে তাহলে আমি একটু বলি। ওনার মূল নাম হচ্ছে আব্দুল হক আকান্ত, এবং ওনার বাবা ছিল যে মানে তালুকদার। তালুকদার মানে তো এক ধরনের প্রতাপ থাকে, বোঝা যাচ্ছে, এরকম ছিল। এবং হচ্ছে যে ওনার জন্মের মনে হয় ওনার জন্ম হচ্ছে 1885 সালে জুনে, উকিল মুন্সি। মানে 10 বছর বয়স, তখন ওনার বাবা মারা যাওয়ার পরে হচ্ছে মায়ের আবার বিয়ে হওয়ার পর উনি হচ্ছে যে প্রথমে সৎ বাবার বাড়িতে যায়, এরপর হচ্ছে ফুপুর বাড়িতে চলে আসে। চলে আসার পরে এখন হচ্ছে যে ওই জীবনটা তো বুঝেন, মানে যখন মায়ের বাড়ি থেকে চলে আসলো, এভাবে বড় হচ্ছে। এবং ওনার বয়স যখন 18-র দিকে, ওই সময় হচ্ছে আপনি গাটু গান, যেটা সে আবার হুমায়ুন আহমেদের কথা চলে আসবে। যদি হুমায়ুন আহমেদের হচ্ছে যে এখানে অনেকটা মানে আমাদেরকে যে অংশটা দেখায় যে ছবির মধ্যে যেটা ছিল, বা ওনার উতাল হাওয়া উপন্যাসেও একটা বর্ণনা আছে গাটু নিয়ে, ওটাতে কিছুটা বিকৃতি আছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ, তো উকিল মুন্সি হচ্ছিল যখন বয়স 17-18 এরকম সময় হচ্ছে উনি গাটু গানের প্রেমে পড়ে যান। তো অনেকটা সময় উনি এটার সাথেই ছিলেন। থাকার পরে যখন আবার ফিরে আসেন হচ্ছে ওনার হচ্ছে, তখন ওনার আবার একটা প্রেম কাহিনী আছে। সেটা ছিল যে উনি যে নদীর ঘাটে দেখে যে যাকে আপনি যে উপন্যাস মধ্যে লাবুসের মা হিসেবে পাবেন, তারপরে তাকে দেখে প্রেমে পড়ে আর কি। কিন্তু হচ্ছে উকিল মুন্সি
এখন হচ্ছে সে হয়তো সম্পত্তি নাই তার কাছে, কিন্তু তার তো একটা ঐতিহ্য আছে, তার ফ্যামিলি যেমন চাচা মামা ওরা কেউ মেনে নেবে না যে একজন কৃষকের মেয়েকে বিয়ে করবে। এরপরে হচ্ছে ওই সময় হচ্ছে উকিল মশাইয়ের মধ্যে একটা উদাসীনতা চলে আসে, মানে মানে যেটা আমরা বইপত্রে পাই বা যেগুলো শোনা গল্প, উদাসীনতা আসার পরে হচ্ছে ওই সময় মূলত ওনার ওই যে গানের ব্যাপারগুলো পাওয়া যায়, মানে গান গাওয়ার ব্যাপারটা হয়। আর তখনই হচ্ছে উনি ওই যে প্রেমিকা ছিল তার বাড়ির থেকে বা কাছাকাছি কোথাও গিয়ে মসজিদের একটা চাকরি নেয়, মানে ইমাম সাহেব ছিলেন এখানে, মুক্তবে পড়াতেন। তো এরকম একটা অবস্থা হচ্ছে, পরে হচ্ছে যে লাবুসের মায়ের সাথে ওনার বিয়ে হয়। আচ্ছা। বিয়েটা আবার ইয়ে ছিল, ওই যে কৃষকের কন্যা, উনি যখন দেখছে যে লোকটা তো পাগল হয়ে যাচ্ছে আমার জন্য, সে নাকি তার বাপকে বলে যে ওনাকে আমি বিয়ে করব। তো শুধু তখন না, উকিল মুন্সি হচ্ছে যে ওই সময় হলো আহ, আম, ওইখানকার নেত্রকোনা বা ইয়ে ওই সময় হচ্ছে যে বিশাল একটা ট্রেডিশন ছিল যে এই ধরনের কবি গানের, যেটা হচ্ছে এখানে হচ্ছিল যে একটা হচ্ছে মালজোড়া, মানে আমাদের এখানে পালা কবির লড়াই যেটা, সেটা হচ্ছে ওই অঞ্চলে মালজোড়া গান। এবং এখানে গুরুত্বপূর্ণ ফিগার হচ্ছেন রশিদ উদ্দিন, মানুষ ধরে মানুষ ভজক বা সোয়াচান পাখি, যিনি লিখছে। এবং ওনার বাড়িতে এক ধরনের ইয়ে ছিল যে হচ্ছিল যে সবাই মিলে এখানে গান করতেন বা কথা বলতেন, সে জালালউদ্দিন খাঁ আর অনেকে ছিল। এ কিন্তু উকিল কিন্তু একই সময় হচ্ছে যে মসজিদে, এটা তো অনেক লম্বা সময় ধরে উনি বেশ কয়েকটা মসজিদেই ইমাম ছিল, এবং হচ্ছিল যে অনেক সময় ওনার সবচেয়ে বিখ্যাত ছিল মোনাজাত। এরপরে হচ্ছে ওনার জীবনে একটা ঘটনা হচ্ছে পরের দিকে হলো যে উনি ওই যে হবিগঞ্জের ডিসির একজন পীর সাহেব ছিল মোজাফফর আহমেদ, ওনার শিষ্যস্ত নেন আর কি। আবার ও মোজাফফর আহমেদ হচ্ছে যে শাহজালালের সাথে একজন শিবাশালার বলে ওনাকে, নাম হচ্ছে, ওনার শিষ্য ছিল আর কি, মানে ওদের ফ্যামিলি, ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে। তো ওইখান থেকে নিয়ে উনি আবার চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে উকিল মুন্সি একটা ছাড়া আর কোনো বাদ্যযন্ত্র ইউজ করতেন না। আমার কাছে যে বিষয়টি ইন্টারেস্টিং লাগতেছে যে আমরা শুনি যে শাহ আব্দুল করিমের যে ওয়াইফ যখন মারা গেছিল তার জানাজা দিতে দেয় নাই, বা লালনের সাথে স্থানীয় মোল্লাদের একটা বড় সমস্যা সবসময় দেখা ছিল। তো সেক্ষেত্রে উকুল মুন্সি নিজে একজন মসজিদের ইমাম হয়ে যে গান বাজনা করতো, এইটা আসলে ওই সময়ের মানুষজনের সাথে এটা নিয়ে তার বড় কোনো কনফ্লিক্ট হয় না, এটা কেমনি সম্ভব হলো? হ্যাঁ, আমি যখন এটা দেখলাম কেউ এই কনফ্লিক্টের কথা বলেন নাই, এবং হচ্ছে আর আমি এমন একটা সময়ে যখন কাজটা করতেছিলাম, মানে এমন সময় না, আমার বই প্রকাশের পর আমি 2 বছর আগে যখন গেলাম, আমি তখন মনে হলো যে উকিলকে আরও বেশি হচ্ছে ইয়ে করা হচ্ছে, কি বল, ইমাম পরিচয়টাকে আরও বেশি সামনে আনা হচ্ছে আর কি। কিন্তু ওইটা হচ্ছে যে যতগুলো রেফারেন্স পেলাম ওইখানে হচ্ছে উনি হচ্ছে মোনাজাত খুব বিখ্যাত ছিল। ইভেন হচ্ছে জানাজা, মানে উকিল জানাজা পড়বে, অনেকে নাকি ওসিয়ত করেও যেত এরকম। এবং ওই সময় একটা জিনিস ছিল, যেমন লালন শাহর সময় হচ্ছে যে ওনারা যেমন এক ধরনের মুখোমুখি হয়েছিলেন, বিরোধিতার মুখোমুখি ছিল। যেমন এটা সম্ভব 56 সালের ঘটনা ছিল, ওই সময় হচ্ছে ওইখানে বিশাল একটা মাহফিল হয়েছিল, বাউল বিরোধী বা এই ধরনের গান বিরোধী ছিল। তখন হচ্ছে যে এর বিপরীতে হচ্ছে যে উকিল মুন্সিরা আর একটা প্রোগ্রাম করছিল, মানে তারা বিকাল থেকে সারা রাত ছিল যে এই ধরনের মারফতি গান করছেন ওনারা। তো ওইটাকে খুব বড় একটা ঘটনা হিসেবে ধরা হয় আর কি, কারণ হচ্ছে যে মাহফিল চলতেছে একদিকে, আরেকদিকে এটা হচ্ছে, এবং শেষে হচ্ছে এরপর ওনারা কোনো বাধার মুখে পড়েন নাই। আর এখানে একটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে কালচারটা, ময়মনসিংহ বা নেত্রকোনা বা ভাটি অঞ্চলে যে কালচার ছিল, ওইখানে হয়তো এই সহনশীলতা তো ছিল হয়তো। আর হাওর ধরেন, মানে প্রকৃতি, যেখানে হয়তো আপনি গান গাইতে পারেন না, একটা কবিতা লিখতে পারেন না, কিন্তু আপনি যখন এই বিষয়গুলো দেখেন তখন হয়তো আপনার মনের মধ্যে একটা কবিত্ব চলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি যে কালচারের কথা বললেন, মানে শাহ আব্দুল করিম সেও তো হাওড়া এলাকারই, হ্যাঁ। সে তো বেশ ভালো রকম ইয়ের মধ্যে পড়ছে, বাধার মুখে পড়ছে। তো এক্ষেত্রে তারা তো সমসাময়িক নাম, উকিল তো বোধহয় আরো না, আগে না? উকিল হচ্ছে আগে, আর হচ্ছে শাহ আব্দুল করিম হচ্ছে উকিলের ছেলে, আব্দুল সাত্তারের সমবয়সী। তবে শাহ আব্দুল করিম আর উকিল একই আসরে গান করছে, এটা আমি এই যে শাহ আব্দুল করিমের লেখার মধ্যে, মানে লেখা বলতো না, কথার মধ্যে পেলাম। বিশেষ করে উনি ছিল যে সাত্তারের সমসাময়িক, ওনারা একই সঙ্গে অনেক প্রোগ্রামে গান করছেন। সো এই উকিল মুন্সির এই রেফারেন্সটা, এটা কি তাহলে আমরা একটা বিচ্ছিন্ন রেফারেন্স হিসেবে ধরবো, নাকি আসলেই ওই সময়
এখানে না মানুষজন আসলে এখানে এই এটা করতো, মানে এই সহাবস্থানটা ছিল। আচ্ছা সহাবস্থান ছিল বলতে আমি যে বলছিলাম একজন পীরের কথা বলছিলাম, আর হচ্ছে এখানকার ইয়ের সাথে ছিল ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা ছিল, যে ফকির এবং ফকির সন্ন্যাসীদের ইয়ের মধ্যে, সেটা হচ্ছিল যে যখন ব্রিটিশদের কাছে ওরা হেরে গেল, যে টিপু শাহ বা এই ধরনের, আমি ঠিক নামগুলো হচ্ছে না, তারা কিন্তু যমুনার ওই পারে যখন চলে গেছে তখন হচ্ছে বিশাল অঞ্চল জুড়ে হচ্ছে জোনার ছড়াই পড়ছেন। আর ওই সময় হচ্ছে যে এই পীরদের ইয়েতে ছিল যে অনেকটা ওনাদের আশ্রয় ছিল, মানে এই গানের মাধ্যমে এবং মারফতি গানগুলোর অনেকটা তো এটা সোসাইটিতে একটা বড় ধরনের প্রভাব ফেলছে, এটাই মনে হয় আর কি। আচ্ছা, আপনি হুমায়ুন আহমেদের দ্বারা মনে হচ্ছে কিছুটা ইনফ্লুয়েন্স, মানে হুমায়ুন আহমেদের বই অনেক পড়ছেন, আবার উকিল মুন্সিকে নিয়ে কাজ করছেন। তো এখন আমি যদি মাঝখানে দাঁড়ায় বলি যে মানে হুমায়ুন আহমেদের ক্যারেক্টার থেকে যদি আপনি বোঝার চেষ্টা করেন, উকিল মুন্সি ক্যারেক্টার যদি বোঝার চেষ্টা করেন, তাহলে হুমায়ুন আহমেদ আসলে উকিল মুন্সিকে প্রমোট কেন করছিল? মানে রশিদউদ্দিনের চাইতে উকিল মুন্সিকে সে কেন পিক করবে বলে আপনার মনে হয়? এই যে পিক করার ব্যাপারটা ছিল, ধরেন এই যে মসজিদের ইমাম আবার গান করছে এরকম একটা জায়গা থেকে, আর হচ্ছে মধ্যাহ্নে যেভাবে রশিদউদ্দিনকে অনেকটা উকিলের গুরু বা এই ধর মানে গুরু না হলো মানে একজন দেখানো হচ্ছে, ওইরকম ছিল না আসলে। এবং হুমায়ুন আহমেদের এটাকে আমি ধরেন সমালোচনা করব, মানে ধরেন এমনিতে আমরা ফিকশনে একটা স্বাধীনতা থাকে, কিন্তু ধরেন আমি যদি ব্যক্তি হুমায়ুন আহমেদকে নিয়ে একটা ফিকশন করি, মানে এই মুহূর্তে ধরেন সেটা তো গ্রহণযোগ্য অনেক কাছে হবে না বা এরকম। কিন্তু উকিলের মতো যেন একটা ক্যারেক্টার, মানে যার সম্বন্ধে আমাদের জানা নেই, ইভেন হচ্ছে হুমায়ুন আহমেদের নানা বাড়ি তো মোহনগঞ্জ, ওইখান থেকে উকিলের বাড়ি ধরেন আপনি যে কেউ ট্রলারে যায় হয়তো 0.5 ঘন্টা বা 40 মিনিট লাগবে এরকম। কিন্তু আমরা তো কখনো জানি না যে হুমায়ুন আহমেদের সাথে উকিল মুন্সির দেখা হয়েছে কিনা। ইভেন হচ্ছে বারী সিদ্দিকীরকে আমরা পাই যে উকিল মুন্সির গান করে উনি বিখ্যাত, কিন্তু বারী সিদ্দিকীও তো একটা ছিল যে উকিল মারা গেছেন খুব বেশি দিন না, 1978 সালে, মানে যুদ্ধেরও বেশ 7 বছর পরে আর কি। তখনও তো না গান খুব বিখ্যাত ছিল, ওনাদের কারোর সাথে কিন্তু হয় না আর কি। এটা এক ধরনের হচ্ছে প্রমোট করা বলতে একটা প্রোডাক্ট আকারে হইতে পারে, সরি এই ধরনের শব্দের জন্য। কারণ হচ্ছে যে সোয়াচান পাখি গানটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, মানে এটা মানে আমরা যারা হচ্ছে বাইরে থেকে গেছে আমরা তো এটা নিয়ে খুব বিভ্রান্ত ছিলাম। ইভেন ধরেন এই যে কোক স্টুডিওতে কিছুদিন আগে একটা গান নিয়ে যে রশিদউদ্দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো খালেক দেওয়া না, হ্যাঁ 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 অনেক ঝামেলা হলো। ছিল। এখন আপনাকে ট্রেডিশন বিচার করতে হবে। ধরুন ইভেন হচ্ছে আষাঢ় মাসে ভাষা পানি এই গানটা নিয়ে হচ্ছে কামাল উদ্দিনের, আমি যখন আমার বইটা প্রকাশ হলো আমাকে একদিন ফোন করে একজন একটা বই দিল, বললো যে এটা হচ্ছে কামাল উদ্দিনের গান। তারপরে দেখলাম যারা অনেক গানকে করলো এরকম যে দিল কি দয়া হয় না বলে দাবি করতেছে, যদি আমি জানি না আসলে এটা কি, কারণ এটা এখন কেউ দাবিদার পাওয়া যায় নাই। ফলে হচ্ছে মানে এই ব্যাপারগুলো যখন করে তখন তো আসলে একটু বিচার বিশ্লেষণ করা দরকার। এবং আমি রশিদউদ্দিনের বাড়িতে গেছিলাম 2 বছর আগে, আমার বইয়ের সেকেন্ড এডিশন করার কথা ছিল ওই উপলক্ষে আর কি। তখন আমি দেখলাম যে খুব সিলি একটা ব্যাপার ছিল এখানে, সেটা হলো একজন গেল রশিদউদ্দিনের বাড়িতে যে আমরা একটা সিনেমার জন্য গান কালেকশন করব, কিছু দেন। তখন হলো যে ওইখানের এক ভদ্রলোক ছিল, ওনার নাম আপেল ভাই নামে সবাই চেনে আর কি। তো উনি প্রথমে তো তখন বাড়ি থেকে কেউ চেনে না ওইখানে, তো রশিদউদ্দিনের ফ্যামিলি দিবেন না। তখন উনি বললো যে ঠিক আছে আপনারা দেন, আমি বলছি, উনি ফটো করে নিয়ে আসলো। কিন্তু তার গানটা প্রচার করলো কীভাবে, উকিল মুন্সির নামে। শুধু তা না, আমি যখন যে ফোক হলো যে আর্মি স্টাইমের যে প্রোগ্রামটা আমি নিজে বাড়ির সিদ্দিকের এখানে, তো উনি তখন বলতেছে যে এর আগে উনি প্রচার করে আসছে যে উকিল মুন্সি হচ্ছে এইভাবে গানটা গাওয়ার পরে স্ত্রীর মৃত্যুতে, তারপরে হলো যে বাকি অংশ হচ্ছে রশিদউদ্দিন সান্ত্বনা দিয়ে গাইছে এরকম, মানে দুজনের গান। কিন্তু আমি ওই দিন ফোক গেলাম, ফেস্টিভ্যালে যখন গেলাম তখন সে বলতেছে গানের এই অংশটা আমি আর হুমায়ুন স্যার মিলে লিখছি। তাহলে দেখেন এই ব্যাপারগুলো কি, মানে এবং ওনার জীবদ্দশায় হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বলে আমার কে নিয়ে কথা বলো, গান নিয়ে কথা বলো না। তো একটু কি তো দরকার ছিল, ধরেন আমাদের এখানে কপিরাইটের কোনো সিস্টেম নাই বা নাই বা গবেষণা হয় না কাউকে নিয়ে, কিন্তু একজন যিনি গানটা লিখছে তার তো অন্তত নামটা থাকুক, এই রাইট তো তার থাকা উচিত।
হ্যাঁ, আমি কোক স্টোরির ওই গানটা নিয়ে যখন বিতর্ক হচ্ছিল তখন আমি নিউজগুলো ফলো করতেছিলাম, তো ওখানে রশিদ উদ্দিনের গান যে লিখছে সেটার প্রমাণ যেরকম দিচ্ছে, আবার খালেক দেওয়ান রেকর্ড করছে সেটারও অনেক রকম প্রমাণ আছে। এবং এইটা নিয়ে যারা কাজ টাজ করে তারা বলতেছে আসলে এই বাউল গানে একজনের গান আর একজনের সাথে মিলে যাওয়ার ঘটনা খুবই কমন, এবং দেখা যাচ্ছে যে এখান কমন থেকে একটু বলতে ধরেন হচ্ছে বাউল বলতে এই গানগুলা কিভাবে মানে একক সঙ্গীতে হচ্ছে অনেক সময় হচ্ছে যে পালা কবির লড়াই বা মালজোড়া গানে ইউজ হয়। তো ওই সময় থাকে হয়তো একই সুরের মধ্যে, যেমন আমি হচ্ছে কামাল উদ্দিন এবং উকিল মুন্সির নামে যে দুইটা গান দেখলাম যে কথা কিন্তু আলাদা আলাদা আছে। এমনও হতে পারে যে একই সুরের উপরে দুজন যখন কোনো একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, এটা তো এমন না যে আমি আলাদাভাবে লিখলাম, হয়তো একটা প্রশ্নের উত্তরে সে এটা বললো, তখন হয়তো এটা আশ্রয় নিতে পারে। মানে ইভেন হচ্ছে ওই জালাল খাঁর একটা বিখ্যাত ইয়ে আছে, এই উনি যখন প্রশ্ন করে যে আল্লাহ আছে তুমি এটা কই দেখছো, তখন হচ্ছে যাকে এই প্রশ্নটা করছিল তখন সে ওই রশিদুদ্দিন একটা গান দিয়ে উত্তরটা দেয়। কিন্তু ধরেন এটা ঐতিহাসিকভাবে সব জায়গায় প্রচারিত, কিন্তু এখন ধরেন কেউ হয়তো উকিলের নাম না নিয়ে একটা গান করলো, তখন এটা হইতে পারে। আর এটা ট্রেডিশন থেকে খুঁজতে হবে, মানে আমি হচ্ছে যে রশিদুদ্দিনের গানের ট্রেডিশনটা কী ছিল, তারপরে খালেক দেওয়ান কীভাবে গানটা করতো, ওই জায়গা থেকে দেখতে হবে। মানে এটা যে বিচ্ছিন্নভাবে দেখার কাজ না, এটা ধরে ধরে আসলে বাছাই করতে হবে এটা। আচ্ছা, তাহলে আপনি ওই বারিক সিদ্দিকীর যে রেফারেন্সটা বললেন যে ওই অংশটুক সে আর হুমায়ুন আহমেদ মিলে লিখছে, এটা কি সত্য নাকি এটাও আসলে মানে না, মানে এটাও আসলে অতিরঞ্জিত কথা, আসলে গানটা রশিদ উদ্দিনেরই ছিল? রশিদুদ্দিন ছিল বলতে আমি আপনাকে বললাম যে এখানে হিস্ট্রিটা বা অনেক কিছু আমাদের থাকলেও এগুলো হচ্ছে আমরা খুঁজে পাই না। কারণ হচ্ছে গোলাম এরশাদুর রহমান নামে একজন ছিলেন আর কি, উনি কয়েক বছর আগে মারা গেছেন। ওনার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বই আছে, এই যে নেত্রকোনার বাউল গীতি বা এ ধরনের আর কি। উনি এখানে 20 জনের খুব মহাজন, ওরা যে রশিদুদ্দিন, জালাল খাঁ থেকে শুরু করে অনেকের 20 জনের গান উনি জীবনী সংকলন করছে। এখনও পর্যন্ত উকিল মুন্সির যে জীবনীর কথা বলা হয় বেশিরভাগটা আসলে ওইখান থেকে আমরা ধার করে আর কি। তো ওই গানে এটা আগে থেকেই ছিল, এটা রশিদুদ্দিনের গান। ইভেন হচ্ছে উকিল মুন্সির যে প্রথম গান, আমরা যখন গেলাম তখন সাথে আরেকজন মানুষ উকিল মুন্সি গান কালেকশন করতেছিল, মাহবুব কবির। উনি সাংবাদিক হিসেবে পরিচিত, আবার কবি। ওনার সাথে হয়তো পরে যোগাযোগ হয়েছে, ওনার বই ঐতিহ্য থেকে প্রকাশ হয়েছে, আমাদের দুজনের বই একই জায়গা থেকে। তো পরে উনিও বললো যে হ্যাঁ এটা তো উকিলের গান না, এটা তো আমাদের জানা। তাহলে হচ্ছে এই যে মানে ধরেন এরশাদুর রহমানের যে বইটা ছিল সেটা বাংলা একাডেমি থেকে প্রকাশ হওয়া, এটা ঢাকার বাইরে থেকে না কিন্তু। এবং সেটা ধর না আরও 30-40 বছর আগের কথা, মানে এটা তো আউট অফ প্রিন্ট। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে একটা হচ্ছে ফটোকপি করে নিয়েছিলাম। তো এটা খুঁজলেই তো আসলে পাওয়া যায়। কিন্তু ধরেন আমরা যে ধরেন আপনি বললেন হুমায়ুন আহমেদ দ্বারা প্রভাবিত, হ্যাঁ এটা ছিলাম। ওই কারণে আমরা তো খুব এটা ধরেন আমি গিয়ে যখন উকিলের বাড়িতে গিয়ে বলতেছি যে মানে এটা শুধু এমন না যে আমাকে করে, মানে এই গল্পগুলো আপনি দেখেন ওইখানে উকিলের বাড়িতে কে আছে, ওনার ছেলের বউ যে আব্দুস সাত্তার যার কথা বলছি। তো ওনারা জিজ্ঞেস করতেছিলাম যে সোয়াচান পাখি উকিল মুন্সি কেন লিখছে, তো ওরা বলতেছিল যে উনি যে ওনার না এটা তো স্ত্রীর মৃত্যুতে না, ওনার যখন পীর মারা গেছে তখন উনি এটা পীরের দুঃখে এটা বলছে। কিন্তু এর আগে ধরেন কারণ হচ্ছে আমার মনে তখন একটা কনফিউশন ছিল যে 78 সালে তো উকিল মুন্সি মারা গেলেন ডিসেম্বরে, মেতে মারা গেছিল ওনার ছেলে যে আব্দুল সাত্তার, মানে 8 মাসের মধ্যে এর আগে ওনার স্ত্রী মারা গেছেন। তাহলে ওই সময় তো উকিল মুন্সির মানে প্রায় 100-এর কাছাকাছি বয়স, এর আগে উনি গান ছাড়ছেন, ফলে এই সময় তো ওনার গানটা লেখার কথা না। তো আমি এই ব্যাপারটা বলে ওনাকে জিজ্ঞেস করি, উনি বলে যে পীরের জন্য লিখছে। আসলে তো এরকম কিছু ছিল না এটা, মানে হচ্ছে যে গল্পটা হচ্ছে ছড়াই পড়তেছে যে উকিল মুন্সির নামে, সেটা কিন্তু তার ফ্যামিলিও বিশ্বাস করতেছে এখানে। ইভেন হচ্ছে আমি পরে দেখলাম যে আমার এই গল্পের মধ্যে অনেক ভুল আছে। আমি কিন্তু উকিল মুন্সি পীরের বাড়িতে গেছি, তো তারা আমাকে অনেকগুলো গল্প বললাম যে বাহ ঠিক আছে, তো মিলে যাচ্ছে যে আমি তো এগুলো শুনছি, তাহলে এটা ঠিকই আছে। কিন্তু পরে ওরা বললো যে আপনাকে একটা জিনিস দেখা আপনার কাজে লাগবে। তো আমি বললাম যে দেখান। ওরা দেখলাম বিশাল মানে একটা দেখলাম যে ফ্রেম নিয়ে আসতেছে। তো আমি বললাম হয়তো ছবি আছে, উকিল মুন্সি কিন্তু কোনো ছবি নাই, শরীয়তির কারণে উনি ছবি তোলেন নাই। পরে দেখলাম যে যুগান্তর আমার একটা লেখা ছাপা হয়েছিল, ওনারা এটা হচ্ছে বাধাই করে রাখছে, সেটা আমাকে দেখাচ্ছে যে এটাই হচ্ছে তো ফলে হচ্ছে
যে গল্পগুলো আমরা শুনি, মানে এটা শুধু আমি শুনলাম এরকম না, আমি যখন হচ্ছে ওই ফ্যামিলির কাছে বলতেছি ওরাও বিশ্বাস করে নিচ্ছে। এটা নানাভাবে ঘটতেছে এই জিনিসটা। আচ্ছা, আপনার এই আলাপে একটা জায়গায় আমার একটু খটকা লাগলো, সেটা হচ্ছে আপনি বলতেছেন যে শরীয়তি কারণে উকিল মুন্সি কোনো ছবি তুলতো না, হ্যাঁ, কিন্তু সে যখন গান করতো তখন তো সে ইনস্ট্রুমেন্ট দিয়ে বোধহয় গান করতো। না উনি ওই যে একতারা ছাড়া বাকি ইনস্ট্রুমেন্ট ত্যাগ করছে। একটাও তো ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে যে উনি যে পীরের ধারার মধ্যে এটা আবার একটা ইয়ে আছে। আমি যখন গেলাম তো এখানে তখনকার যিনি পীর ছিল, এখন উনি আছেন কিনা আমি জানি না, তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে মানে আপনাদের এই শরীয়তের যে ইয়ে বলে, আমাদের শরীয়ত বলতে হচ্ছে শরীয়ত ব্যাপারটা যে হচ্ছে পুরোপুরি মানে তার জন্য হচ্ছে মারাফাতের ব্যাপার, এবং হচ্ছে যে তখন হচ্ছে গান বা ইয়ে এই ব্যাপারগুলোর মধ্যে কোনো বাধা থাকে না, সেটা করতেই পারে এভাবে। কিন্তু আরেকটা ব্যাপার ছিল যেটা হচ্ছে উকিলের এক নাতনি, সে উনি নাকি গায়িকা হিসেবে বেশ বিখ্যাত ছিল, কিন্তু উকিল যখন হচ্ছে যে পীরের আদেশে হচ্ছে যে ওনার নাতনি হচ্ছে গান গাওয়া বন্ধ করছে। আচ্ছা, তার মানে আপনার গল্প থেকে যেটা বুঝতেছি যে উকিল মুন্সির মানে শেষ জীবনে সম্ভবত তার চিন্তায় একটা বড় রকমের পরিবর্তন আসছিল। তো এই পরিবর্তনটা আসলে কেন আসছিল? মানে সে কোনো বাউল গুরু না হয়ে এরকম আধ্যাত্মিক গুরুর দিকে চলে গেল, ঠিক কি কারণে? এটা নিয়ে আপনার কোনো স্টাডি আছে? না, এটা হচ্ছে যে আমি তো পীরের যে কথাটা বললাম, এটা কিন্তু শুধু উকিলের যে পীর ছিল এরকম না, ওই অঞ্চলে হচ্ছে যে এটা একটা ট্রেডিশনের মধ্যেই ছিল পীরদের যে কাছে আশ্রয় নেওয়া। আর এটা বা এটা হচ্ছে তো আর আরেকটা মানে বিষয় সে হতে সে পারে। তো না নিলেও পারতো, সে তো নিচ্ছে এবং নিয়ে সে অনেক প্রভাবিতও হয়েছে। আমি এই জন্য বোঝার চেষ্টা করতেছিলাম যে ঠিক কি কারণে তার এই পরিবর্তনটা হইলো। না এখন মানে একটা যদি আমি খোলা চোখে কিছু বলতে চাই তাহলে হচ্ছে জীবনে যে ঘাত প্রতিঘাতগুলো ছিল, যে বাবাকে হারানো, মাকে হারানো, এরপরে হচ্ছে গাটু গানের সাথে সে চলে গেল, এরপরে হচ্ছে মানে একজনে ভেসে বেড়ানো যে জীবন, এবং আরেকটা ইয়ে বলে যে ছোট ভাইয়ের মৃত্যুর পরে আরও ভেঙে পড়ছিল, সব মিলিয়ে হয়তো এই ধরনের একটা আশ্রয় দরকার ছিল। আর পীরের ব্যাপারটা তো এটা একটু ডিফারেন্ট, মানে যে মানে আমি যদি সমর্পণ না করি ওই ব্যাপারটা আসলেই একটু জটিল হবে আর কি এটা ব্যাখ্যা করা এই দিক থেকে। পীরের সাথে তার যখন এটা হইলো, মানে এই কোলাবোরেশনটা হইলো, এরপরে তার ওরকম কোনো বিখ্যাত গান আছে নাকি আমরা তার যে সমস্ত গান শুনি সেগুলো তার ওই পীরের সাথে কোলাবোরেশন না আগে না কার? না, আমি যতটুকু জানি বেশিরভাগ বিখ্যাত গানে হচ্ছে পীরের সাথে কোলাবোরেশনের পরে, যেমন হচ্ছে এখনও তো স্থানকাল মানে সময়কাল তো আসলে বোঝা যায় না, যেমন আষাঢ় মাস ভাষা পানির যে গল্পটা আছে কার্তিক মাসের শেষে, কারণ হচ্ছে মানে বর্ষাকালটা হাওড়ে কেন গুরুত্বপূর্ণ, বা এই নদী আছে বা খাল আছে এরকম জায়গাতে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ওই সময় হচ্ছে নারীদের হচ্ছে বাপের বাড়ি থাকে নর্মালি অনেক দূরে, যাতায়াত ওই সময় সহজ, সে নৌকায় করে যাচ্ছে, তাইলে সেটা কখন হবে? আষাঢ় শ্রাবণ মাসে তো হওয়ার কথা। কার্তিক মাসে তো পানি শুকিয়ে যায়, কেন কার্তিক মাসে কেন উকিলের ইয়ে হবে, নায়র হবে? তো এই হিংসটা আমি খুব বেশি যে উকিলের সম্পর্কে যারা বলছে সেখান থেকে পাইছি তা না, কিন্তু আমি অন্য কিছু জায়গায় দেখছি যে কার্তিকের গুরুত্ব হচ্ছে ইয়ের মধ্যে, মানে ভক্তিবাদের মধ্যে বাংলার মানে কার্তিকের একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে এই সময় হচ্ছে ঋতু একদম ডিফারেন্ট একটা জায়গায় যায়, না শীত না গরম, এবং হচ্ছে যেটাকে বলে যে ওই সময় হচ্ছে অনেক কিছু পোক্ত হয়ে ওঠে। আর আর এটা হচ্ছে যে একজন ভক্ত তো তার ইয়ের সাথে কাছে যাবে, এটার জন্য গুরুত্বপূর্ণ সময়। এটা হচ্ছে যে আপনি গানের কথা বললেন তো, এটা এভাবে অনেকটা বোঝা যায় আর কি। এরপর ওনার একটা বিখ্যাত গান নিয়ে কথা আছে যে বন্ধু আমার নির্দুনিয়ার ধন, সম্ভবত এ ধরনের। তো সেটাও এরকম ছিল যে উকিল হচ্ছে অনেকদিন যাচ্ছে না পীরের বাড়িতে যাচ্ছে না, এখন উনি খুব রাগ করছে এবং বলছে যে ও যেন না আসে এখানে, এবং আসলে যেন আমার ঘরে ঢুকতে না পারে। কিন্তু উকিল গিয়ে যখন এই গানটা গাইলো তখন হচ্ছে উনি বের হয়ে হচ্ছে জড়াই ধরছে। তো এরপর আরেকটা গান আছে, মানে উকিলকে তো আবার বিরহী বাউল বলে, কারণ উকিলের গানের মধ্যে যে বিরহটা আছে এটা হচ্ছে খুব মানে ওনার খুব ইউনিক, এটা দিয়ে মানে বোঝা যায় এটা যে উকিল মুন্সির গান। তো এরকম আরও কিছু গান আছে যেটা দিয়ে হচ্ছে ধরে নেওয়া হয়েছে এগুলা হচ্ছে পীরের সাথে উনি যখন বায়াত নেন এরপরের সময়ের গান আর কি। তার এত বিরহের উৎস কি? বিরহের জন্য তো প্রচুর প্রেম লাগে। প্রেম ছাড়া এত বিরহ কোত্থেকে আসে? মানে তার রোমান্টিক লাইফ নিয়ে আপনার কোনো স্টাডি আছে নাকি? না,
এটা তো যে রোমান্টিক লাইফ, তো আপনি যে আমরা একটা প্রেমের কথা বললাম যে হচ্ছে যে ওনার ওই যে ওই সময়টা গান, এই গানটা আমি পুরো পাই না, বিভিন্ন জায়গায় যে মানে ধনু নদীর ওই পারে সোনার জালালপুর, সেখানে তো উকিলের বসত করে উকিলের মনোচুর, এই ধরনের আছে। এর বাইরে না, কিন্তু মানে প্রেম মানে আত্মা পরমাত্মা একটা কথা তো বললাম এখানে। এবং হচ্ছে যখন পীরের কাছে নিজেকে সমর্পণ করে, সেটা আসলে পীরের কাছে না, পীর তো একটা মাধ্যম, সে তো আসলে খোদার কাছে সমর্পিত হতে চায়। এখন যদি তার জার্নির মধ্যে এমন কোনো ব্যাপার থাকে যে উকিলও হচ্ছে যে, বা আমরা হচ্ছে পরম কিছুর সাথে একত্র হতে চাই, সেটাকে হয়তো আমরা কোনো নাম দিতে পারি না বা কোনো আকার দিতে পারি না, কিন্তু সেই ইয়েটা কি থাকবে, সেটা তো প্রেম ছাড়া কিছু দিয়ে আর পাওয়া যায় না। মানে আপনি যুক্তি দিয়ে যেটা পাওয়া যায় না, সেটা আসলে প্রেম দিয়ে তো পাইতে হয় এখানে। ফলে এটার জন্য যে মানে লাইফ বা ফেয়ার বলতে যেরকম, সেরকম কিছু নাও থাকতে পারে। আচ্ছা, লালন বা ধরেন আপনি আরেকজন খুব ওনার নামটা আমি ভুলে গেলাম, বা দূরবীন শাহদের, না দূরবীন শাহ না, খুব যে শোয়া উড়িল যে গানগুলো আছে, হ্যাঁ, ধরুন ওনার আমি নামটা মনে করতে পারছি না। ওনার তো জঙ্গলেও চলে গেছে বৈরাগ্য সাধনা করে। আর হচ্ছে উকিলের আরেকটা বিষয় হচ্ছে প্রেম ব্যাপারটা, গাটুগানের কথা বললাম। গাটুগানের হিস্ট্রিটা হচ্ছে কোন এক ভদ্রলোক, উনি হচ্ছিল ওই যে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে একসময় নিজে রাধা ভাব নিয়ে হচ্ছে সেভাবে রাধা সেজেই হচ্ছে উনি গান করেন, ফুল তোলেন, নদী পাড়ে গিয়ে বসে থাকেন। ওই ভক্তি থেকে আসলে হচ্ছে গাটুগানের উদ্ভব আর কি। উনি এরপর হচ্ছে সেটা একটা বিকৃতির দিকে গেছে। এখন উকিল মুন্সি যদি গাটুগানের সাথে যুক্ত হন, তাহলে উনি তো আসলে একটা প্রেমের রূপ এখানে দেখছেন, যেটা হচ্ছে যে কৃষ্ণ এবং রাধা। এবং এখানে তো কৃষ্ণ তো হচ্ছে পরমাত্মা, রাধা তো আসলে এই যে নশ্বর মানুষের ব্যাপার। ফলে যখন এই প্রেমটা যদি আসলে মানবী প্রেমের বাদ দিয়ে যদি আমি অন্যদিকে যাই, তাহলে তো আসলে এইভাবেই দেখতে হবে। আচ্ছা, এই জায়গায় আমার ওই লালন শাহর কথা মনে পড়তেছে। মানে লালন শাহ ওইদিকে গুরুর যে ওইখানে গুরুর যে লাইন, গুরু সাধনার যে প্রক্রিয়াটা, তারা যেভাবে জিনিসটাকে ডিল করে, মানে উকিল মুন্সির যে গুরু, সে তো মোস্টলি ধর্মীয় গুরু মেবি, মানে পীররা তো কোনো একটা ধর্মীয় প্রচার করার চেষ্টা করে, তো সেটা কাইন্ড অফ মানে ইসলাম ধর্মের সাথে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও গিয়ে একটা কোইনসাইড করে। সো তাহলে ক্ষেত্রে মানে উকিল মুন্সির গানে সেই প্রভাবটা আসলে কোথায়? মানে উকিল মুন্সির যখন গানগুলো বলে, সেগুলো তো কম বেশি দেখা যাচ্ছে বৈষয়িক ধরনের কথাবার্তাই বেশি। তাহলে আসলে লালনের সাথে সে কি আসলে লালনের মতো হইতে চাইছিল, কিন্তু তার ধারা তো আবার ঠিক ওই লালনের মতোই, কিন্তু পার্সন আবার আলাদা। তো এই জায়গাটা আসলে কিভাবে, এখানে একটা আমার কাছে ধোঁয়াশা দেখা। এখানে হচ্ছে মানে এই যে বাউল শব্দটা আমি ইউজ করি না, মানে বা ফোক, এটা তো একটা মানে খুব ক্রিটিক্যালি দেখা দরকার। মানে ধরেন আমরা বাউল সম্রাট বলি বা বলি, এটা কিন্তু এরকম না ব্যাপারগুলা সম্ভবত। আর লালনের জায়গাটা যেরকম গুরুবাদী বা ওদের জিজ্ঞাসাটা যেরকম ছিল, এবং জীবনাচারটা, মানে এটাকে হচ্ছে যখন বাউল বলে কেউ ব্যাখ্যা করতে চায়, তখন তারা দুইটা ব্যাপার বলে, গৃহী বাউল এবং যেটা হচ্ছে আকড়ায় যারা থাকে এরকম জায়গা থেকে। কিন্তু এটা সম্ভবত একটু আছে, মানে পার্থক্য আছে এই জায়গার মধ্যে। এবং হচ্ছে লালনের মধ্যেও আপনি ম্যাটাফোর হিসাবে যে আমাদের শ্রীকৃষ্ণকে পাবেন, যে বিশেষ করে দৈন্য গানে, ওই যে যেটা সকালে গায়ে, যে বিকালের ইয়েতেও পাবেন। আর হচ্ছে যে উকিল মুন্সি বা ওই অঞ্চলের তো এই গানগুলো আছে। ইভেন হচ্ছে কোরআন হাদিসের যে গল্প বা মহাভারতের গল্প, সেটা লালনেও যেমন পাবেন, তেমনি হচ্ছে ওই ভাটি অঞ্চলের গানের মধ্যে পাবেন। কিন্তু দুইটা ডিফারেন্স হচ্ছে, যেটা হচ্ছে লালনদের বা ওইদিকে তো ধরেন লালনদের হচ্ছে 5টা ঘর আছে, পাঞ্জুষা, সতীমা, এরকম 5টা ঘরের মানে মেন ইয়েগুলা। এবং এগুলোকে অনেক সময় হচ্ছে গণ ধর্ম হিসাবে বলে আর কি। মানে এক ধরনের ধর্ম, তো আসলে রিলিজিয়ন কিনা সেটা একটা আলাদা ব্যাপার, মানে এরকম কিছু ভাগ। কিন্তু ধরেন ওই ভাটি অঞ্চলের যে চর্চাটা, ওইগুলোকে কিন্তু ওইভাবে ধর্মের জায়গায় দেখা হয় না, এবং আলাদা জীবন আচার নাই কিন্তু এখানে। ধরেন রশিদুদ্দিনের
হচ্ছে যে মালজোড়া গানের যে ইয়েটা ছিল রশিদউদ্দিনের বাড়িতে, উনি কিন্তু গৃহী মানুষই ছিলেন। ইভেন জালাল উদ্দিন খাঁ উনি তো জমিদারের মতোই ছিলেন, এবং ওনাকে নিয়ে অনেক গল্প আছে। আমি জালালউদ্দিন খাঁর বাড়িতেও গেছি, এবং ওনারা গৃহী জীবনযাপন করছেন, স্ত্রী পুত্র ছিল। কিন্তু আবার লালন শাহদের ওইখানে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। ফলে দুইটা আসলে ডিফারেন্ট জায়গা থেকে দেখলে ভালো আর কি। আমার একটা কৌতূহল আসলে সবসময়ই ছিল, সেটা হচ্ছে যে এই যে যারা এই পালা গান লেখে বা জারি গান লেখে বা যে এই টাইপ গান লেখে, এরা তো আসলে খুব একটা যে শিক্ষিত মানে মানে বর্ণ অক্ষর বা ওই ধরনের ফর্মাল স্কুলিং নিয়েছে সেটাও না, বা এরা যে খুব বইপত্র পড়ছে সেরকম জিনিসপত্র খুব একটা জানা যায় না। তাহলে এরা এই যে দেশ বিদেশের এত রেফারেন্স, এই রেফারেন্সগুলো আসলে এরা কালেক্ট করে কীভাবে? এটা নিয়ে আপনার কোনো স্টাডি আছে? স্টাডি না, সে অর্থে না, কিন্তু এটা একটা তো পরম্পরা। মানে সেটাই জানতে চাচ্ছি যে কীভাবে এত দেশ বিদেশের এত রেফারেন্স এরা পায় কোথায়? রেফারেন্স পাই হচ্ছে, এটা একটা পরম্পরা হচ্ছে, এবং এই কোরআন হাদিস পড়া বা হচ্ছে, আর সেটা হচ্ছে ধরেন আমি উকিল বা ইয়ের কথা বলতেছি, কিন্তু হাওড় অঞ্চল তো অনেক ধরনের গান আছে, কীর্তন আছে, জারি সারি আছে। তো একটা গান মানে একটা ধারাটার উপর ওভারল্যাপ করে, বা যেটা তার দরকার সে সেভাবে নিচ্ছে আর কি, ওই জায়গায় থাকে। যেমন হচ্ছে যে মালজোড়া গানের কথা বলতেছিলাম, মানে ওই গানগুলো তো আমরা আসলে খুব একটা পাওয়া যায় না। যেটা হচ্ছে যে গানগুলো উকিলের, সেগুলো আসলে উনি কনফর্মে গাইতেন বা এটা কিসের উত্তরে গাইতেন সেটা জানি না। কিন্তু এখানে হচ্ছে যেটা বেশি প্রচলিত হচ্ছে, উকিল হচ্ছে বেশিরভাগ সময় শরীয়তের পক্ষেই নিতেন আর কি। আপনার ওই প্রশ্নের করার পর আমার আরও একটা জিনিস মাথায় আসতেছিল, এটা হচ্ছে কাউন্টার। মানে আমি তো প্রথমে জানতে চাইলাম যে এরা এত রেফারেন্স কোথায় পাইলো। একইভাবে এই যে আপনারা যখন কাজগুলো করেন, আপনি যখন এই যে উকিল মুন্সিকে নিয়ে কাজটা করছেন, এই সমস্ত লোকজনের তো আসলে এরকম কোনো ডাটা নাই, গুগলেও ডাটা পাওয়া যায় না, এবং তাদের নিজেদের কাছে সেরকম ডাটা থাকে না। তাহলে আপনারা যখন এই কাজগুলো করেন, এই কাজগুলো তো আসলে বেশিরভাগ হচ্ছে শোনা কথার উপর ভিত্তি করে করতে হয়। তো এইটা আসলে আপনারা ক্রস চেক কীভাবে করেন, বা এটা অথেন্টিসিটির ব্যাপারে নিশ্চয়তাই বা কীভাবে আসে? আমার যে কাজটা ছিল সেটাকে আমি মানে গবেষণা বলি নাই, খুব সোজা কথা। আমারটা আমি বলি এটা ভ্রমণ কাহিনী। আচ্ছা, মানে হচ্ছে, মানে এখানে হচ্ছে মানে অনেক ক্ষেত্রে যে আসলে কী ঘটছে বা কী ইয়ে ছিল সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু আরেকটা বিষয় থাকে যে যারা মহাজন এরকম, মানে ওনাদের আসলে শেষ পর্যন্ত কাজটা কী থাকে সেটা হচ্ছে ওদের মানে গানই তো থাকে না। মানে এটা লালনের ভক্ত হইলে উনি বলবে যে কালামই থাকে, ওইটার দিকে আসলে যাওয়া। এবং হচ্ছে, এবং আমার কাছে মানে আমি যে গবেষক না এটাই তো বললাম, গুরুত্বপূর্ণ ছিল যে আমরা কেন, মানে আমার বন্ধু যখন বলতেছিল উকিল মুন্সিবাড়িতে যাই, ওদের কবরটা হচ্ছে ভেঙে পড়বে, এরকম একটা প্রশ্ন ছিল যে কিছু করা যায় কি না। তো আমারটি ছিল যে আসলে একটা কবরই তো, এটা ভেঙে পড়লেই কি, মানে এটা দিয়ে আমি কি বা চিনবো, মানে তো ওই জায়গা থেকে হচ্ছে আমার যে কাজটা ছিল, আমি যে কী গল্পগুলো শুনি, কীভাবে শুনি, কিন্তু অথেন্টিসিটি যে ব্যাপারগুলো থাকে, এটা হলো যে আপনি আসলে কীভাবে একটা জীবনী লিখবেন বা ইয়ে করবেন, সে প্রক্রিয়ার মধ্যে যাওয়া একটা ব্যাপার থাকে। কিন্তু আমার কাজটা ওইটা ছিল না। কিন্তু আমি দেখলাম যে যখন আমি কোনো গল্প শুনি এবং সেটাকে আমি এক ধরনের হচ্ছে মানে কোনো একটা সত্যের মধ্যে ধরেন, মানে আমি শুনলাম এটা এভাবে হতে পারে এরকম, কিন্তু দেখলাম যে একটা ব্রডার জায়গা থেকে গেলে দেখলাম যে এই গল্পটা থাকে না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই গল্প মানে এটা গল্পই থেকে যায়, এটা আসলে সত্য হয় কি না। এর চেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার ছিল যে গানের ব্যাপারটা যেটা ছিল আমার কাছে, যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে পীরের সাথে যখন গেল তখন এটা কীভাবে চেঞ্জ হইলো, তখন আমি যখন এই পীরের ধারণাটা পাইলাম, তখন হলো যে আমি ওই যে আষাঢ় মাসে ভাষাবাণী যেটা ইয়ে করলাম, তখন মনে হয় কার্তিকের ব্যাপারটা তো এরকমই হবে। তো এই ধরনের, এবং এটা আসলে একটা ঘটনা যখন আমার কাছে, আমার জীবন না আপনার কাছে চলে গেল বা আমি শুনলাম, সেটা আসলে যতই হচ্ছে নন ফিকশন হোক না কেন, সেটা আসলে একদম ফিকশানে হয়ে যায়। আমার কিন্তু উকিল মুন্সি ক্যারেক্টারটাকে অতটা ফ্যাসিনেটিং না লেগে অনেক কমপ্লেক্স মনে হইতেছে। এই কমপ্লেক্সটা লাগার একটা বড় কারণ হচ্ছে, আপনি রিসেন্টলি যদি কাওয়ালি গানগুলো দেখেন, কাওয়ালি গান হইতেছে মিউজিক টিউজিক ছাড়া কীভাবে যেন হইতেছে, কিন্তু আসলে তো কাওয়ালির যে ফর্মটা সেটা কিন্তু আসলে এরকম না। ফলে এটা একটা পলিটিক্যাল একটা স্ট্যান্সের জায়গা থেকে জিনিসটা হইতেছে। আপনি উকিল মুন্সিকে যেভাবে পোট্রে করতেছেন, সে গান করতেছে শুধু একতারা নিয়ে,
আবার ছবি তুলতেছে না। ফলে আমার তো মনে হইতেছে যে সে যখন সে গান করার সময় সে আসলে গায়ক নাকি হচ্ছে সে একজন ধর্মসাধকের কাছে বায়াত নেওয়া ব্যক্তি, এটা নিয়ে মনে হয় একটা কন্টিনিউয়াসলি সে বোধহয় একটা হন্টিংয়ের মধ্যে থাকতো, এবং এটা কি তাকে মানে তার ক্রিয়েশনকে মনে হয় সামহাও প্রভাবিত করছে। মানে আমি যেহেতু তাকে নিয়ে স্টাডি করি নাই, মানে আপনার ইয়ে থেকে আমার মনে হইতেছে যে সে আসলে খুব কমপ্লেক্স ক্যারেক্টার। মানে আপনার কি কোনো ফিল হয়েছে যে সে আসলে তার এই এই কি বলে এই গান এবং তার এই ধর্মগুরুর যে ইটা দুইয়ের মধ্যে যে দুটা না, এটা নিয়ে আসলে তার মধ্যে একটা কন্টিনিউয়াস একটা হন্টিং অনুভূতি হয়েছে? না, এটা একটা ডিলেমা তো থাকারই ব্যাপার, কিন্তু আমি যে আপনাকে বললাম, আমি যখন হবিগঞ্জে ঋষি যে দরবার ছিল যে ওইখানে গেলাম, তো তারা হচ্ছে মানে মারেফাতের পর্যায়ে যখন যায়, ধরেন আপনি এখানকার মাজারগুলো দেখবেন, এগুলো তো অনেকটাই তো আসলে সঙ্গীত কেন্দ্রিকে। ফলে হচ্ছে হয়তো উকিলের যদি ওই জায়গায় উনি পৌঁছে যায়, যেমন উকিল তো মানে খলিফা ছিলেন, মানে হচ্ছে যাকে বায়াত দিয়ে গেছে এবং ওইরকম একটা কথা আছে। মানে এটা তো সবসময় আমি বললাম যে মানে এখানে ফিকশন এবং নন ফিকশনের রেখাটা আসলে বোঝা যাচ্ছে না, যে ওনাকে উকিল বলবেন না, হজরত উকিল মুন্সি বলবেন, যে পীর বলতেছে, ঠিক আছে। ফলে ওই ডিলেমাটা হয়তো ছিল না এক পর্যায়ে গিয়ে, এটা হইতে পারে। কিন্তু মানে এই যে মাজার বা যে কালচারাল ব্যাপারটা থাকে, এটা তো অনেকটা গান এবং এখানে একটা জিনিস হচ্ছে মানে ওই সময়গুলোতে এটা মানে আমাদের মানে এখন যদি হয় তাহলে তখন কি আসলে কবিতা পাওয়া যায়? তো মানে ওই সময় তো কেউ কবিতা লিখতো না, মানে কবিতার সাথে যে প্রিন্টিং টেকনোলজির যে সম্পর্ক, কবিতা এবং গানের মধ্যে একটা তো ভেদ হয়ে গেছে ওই সময় গিয়ে, কিন্তু এর আগে তো সবই তো গান ছিল। তাইলে এখন যদি আমি ধর্ম কথা বলতেও যাই ওই সময়, সেটা তো আসলে একটা গানেই ছিল, ঠিক আছে। এখন হচ্ছে এখন কোন গানটা আপনি কিভাবে বুঝছেন? ধরেন উকিলের গান এমনি তো আপনি পড়লে সেখানে তো সেই যে রাধাই হচ্ছে যে পাখি হয়ে ডালে ডালে বসতেছে বা কৃষ্ণ আসতেছে এরকম, মানে আপনি এটা কোন জায়গা থেকে দেখবেন? এটা যেমন হচ্ছে মানে এটা আমার আবিষ্কার না, যা শাহ আব্দুল করিম যে কৃষ্ণ এলো রাধার কুঞ্জে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে হচ্ছে কৃষ্ণ সেখানে রাধার কুঞ্জে আসবে, রাধা তো তার কাছে ছটপট করে ছুটে যাবে। বা আমরা গাটু গানের যে গল্পটা বললাম, সেখানে তো দেখলাম যে এরকম যে একজন পুরুষ, সে হচ্ছে যখন তার মধ্যে রাধা ভাবটা চলে আসতেছে, সে এভাবে নদীর পাড়ে বসে আছে, কুঞ্জ সাজাচ্ছে কখন মানে কৃষ্ণের জন্য। তো এটাতে যেমন বলে যে আসলে এটা তখনই সম্ভব যখন হচ্ছে যে মানে মানে রাধাকৃষ্ণকে একদম শরীরী আকারে, তো এটা তো আসলে বৈষ্ণবদের পরে আসা। কিন্তু যেটা হচ্ছে যে মানে যখন ডাকে, মানে বান্দা যখন ডাকে, খোদা তো তার সাড়া দেয়। তো এটাকে এভাবেও ব্যাখ্যা করে। ফলে এখন হচ্ছে যে ধর্ম ব্যাপারটার মধ্যে প্রচুর ম্যাটাফোর আছে। মানে ধরেন আমাদের এখানে এখন আমরা যে খুব যুক্তিসম্মত যে ধর্ম পালন করি, বা ধরেন টেলিভিশনে যে ধর্ম, এটার মধ্যে আপনি খুব লজিক পাবেন, কিন্তু ওই খোদাকে পাবেন কিনা আমি জানি না আসলে। কারণ হচ্ছে এটা তো বিয়ন্ড রিজনের জায়গায় চলে যাবে। তো এই যোগাযোগের মাধ্যম হিসেবে যখন হচ্ছে যে করতে যায়, হয়তো উকিলের কাছে ওই ডিলেমা বা থাকে না, কারণ তাদের কেন গানটা বেছে নিতে হচ্ছে এখানে। এই গানগুলো তো মানে শাহ আব্দুল করিম বলেন বা উকিল মুন্সি বলেন, এই গানগুলো তো খুবই আসলে একটা স্পেসিফিক ক্লাস এবং একটা খুব স্পেসিফিক ডেমোগ্রাফিকে রিপ্রেজেন্ট করে। তো এই গানগুলো আসলে যখন আরবান শ্রেণীতে আসে, যখন আসে তখন তো দেখা যাচ্ছে এখানে কম্পোজিশন অনেক ধরনের চেঞ্জ হয়ে আসে। তো আরবান শ্রেণী আসলে এই গানগুলো কেন অ্যাকসেপ্ট করছে? কি কি বিশেষত্ব বা কি গ্যাপের কারণে তারা আসলে এই গানগুলোকে অ্যাকসেপ্ট করছিল আপনার মনে হয়? ওই যে আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম, যেটা ছিল যে বেশিরভাগ মানুষের কোশ্চেন তো একই রকমই থাকে। এখন সেটা সে প্রকাশ করতে পারুক বা না পারুক, এক ধরনের কানেক্ট ফিল করে আসলে, যে আমার আসা যাওয়া, আমার জীবনটা মানে কি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জীবনের মানেটা কি। অনেক কিছু করলাম, অনেক কিছু করলামও না, ওই জায়গা থেকে হয়তো ফিল করতে পারে। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, যেমন যে হিন্দি, আপনি যখন হিন্দি সিনেমা, মানে আমি এটা উদাহরণটা সহজ করার জন্য বললাম, যে যে সুফি গান, যেটা মানে বলিউডের সুফি গান যখন শোনেন, তখন কি মানে সে বলতেছে তোমার কে দেখলে আমার সিজদা দিতে ইচ্ছা করে, ঠিক আছে। তো এটা তো সে হচ্ছে মানে সুফির জায়গা থেকে, সেটা তো আসলে খোদার
ব্যাপারই ছিল। তো এখন হচ্ছে সে নিজের মতো করে এই চেঞ্জটা করে নিছে। এখন আমাদের আরবান জায়গার মধ্যে হয়তো আমার এই কোশ্চেনটা ভিতরে থাকতে পারে, কিন্তু আমরা ওই গানটা তো আমি আর প্রেমিকা এই জায়গা থেকেই শুনতেছি। ফলে অনেক সময় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এরকমও না, মানে ধরেন আমরা যখন ফোক বলি, যেটা আমার কথা হচ্ছে মানে ফোক শব্দটার মধ্যে বললে আর ফিউশন বলা লাগে না। মানে আরবানে যখন কোনো কিছুকে ফোক বলে সে আসলে এটা ফিউশনেই করে তার মতো করে, কারণ এটা হচ্ছে আসলে এটা অনেক বেশি জাপানের সম্পর্ক। মানে এখন লালনের গান শুনে হচ্ছে ফরিদা পারভিনের গান যখন করে, মানে উনি বলে যে জাপানে অনেক মানুষ কান্নাকাটি করে, কিন্তু এটা যতটা না মানে এভাবে কান্নাকাটি করা তার চেয়ে বেশি হচ্ছে ধরেন এটা কিভাবে জীবনটা যাপন করতে হচ্ছে, কোন জীবনের কোন মানে এটা খুঁজে পাইলে তার কাছে আর অন্য কোনো মানের দরকার পড়ে না। যেমন আমার কাছে অনেকদিন প্রশ্ন ছিল যে মানে বারিশ সিদ্দিকী তো কান্নাকে একটা শিল্পের মধ্যে নিয়ে গেছে, এবং এবং আমি দেখলাম যে একসময় এটা আমার খুব বিরক্তিকর লাগতেছে। মানে এই যে কান্নাটা, এটা কি আমার কোনো একটা জার্নির অংশ হইতে পারে? মানে আমি কোনো একটা জিনিস পাইতে চাই, কারো পাইতে চাই, আমি কি সারা জীবন শুধু কান্নাকাটি করেই যাব? তাহলে আমার মুখ্য লাভটা কোথায়? তা আবার মানে এবং উকিল মুন্সির ক্ষেত্রে যেটা ছিল, ওনাকে এই যে ওনার গানের কারণে ওনাকে সবাই বিরোহী বাউল বলতো, এবং হচ্ছে যে কোনো একটা পাখির জন্য, অচিন পাখির জন্য ওনাকে কান্নাকাটি করতো। তো এটা মনে হয়েছে যে মানে এই কান্না বা এই আকুতির কথা যেটা হচ্ছে হয়তো আমি এই গানের মধ্যেও পাই, মানে যখন আপনি বললেন যেটা যে একটা গানগুলো যখন শহরে আসলো, আরবানাইজ হইলো, ওই আকুতি থাকে, কিন্তু এটা জাস্ট হইলো যে এটা একটা এক্সপ্রেশন হইতে পারে, কিন্তু সে হয়তো কিছুই পাওয়ার মতো জায়গায় পৌঁছাইতে পারে না। আচ্ছা, উকিল মুন্সির যদি জায়গায় যায়, যে উকিল মুন্সির অনেক গান হয়তো আসলে আমরা শুনছি বা আমি শুনছি, যেগুলোর গীতিকার আসলে যে উকিল মুন্সি আমি হয়তো জানি না। তো এরকম কিছু গান বলেন তো যে আসলে যে গানগুলো উকিল মুন্সির কিন্তু আসলে আমরা শুনি কিন্তু জানি যেগুলো অন্য কোনো গীতিকারের জানি বা আসলে সংগৃহীত এইভাবে জানি, এগুলো যে উকিল মুন্সির গান এরকম জানি না। না, উকিলের এরকম গান খুব একটা নাই যেটা হচ্ছে আপনি অন্য কারো নামে শুনছেন, বরং হচ্ছে হয়তো অন্য কারো গান উকিলের নামে দাবি করা হয়েছে এরকম। এমনিতে সে মানে কি পরিমাণ গান লিখছে বা কি পরিমাণ গান করছে? উকিল ধরেন 1885 বললাম তো, ওনার জন্ম তো 78, মানে প্রায় 92-93 বছর তো ওনার তো অনেক লম্বা সময়। এবং ওনার গানের ব্যাপারটা যদি 1920-এর দশকে শুরুও হয়, তাহলে উনি 60-70 দশক পর্যন্ত তো ছিল, তো অনেক গান হইতে পারে। কিন্তু এটা তো এখন কালেকশানে মনে হচ্ছে যে মানে 100-150 মতো হয়তো গান পাওয়া যায়, এবং সেটা হচ্ছে যে এইভাবে যে মাহবুব কবির ভাই বা অন্যরা যারা করছে, মূলত আমি মাহবুব কবিরের কথাই বলবো, ওনারা হয়তো উকিলের নামে অনেক গান পাইছে কিন্তু যাচাই করতে পারে না, মানে একাধিক উৎস থেকে পায়নি, সেজন্য করা নেই এটা। এই কারণে হচ্ছে, আর ওই সময়ের যে ব্যাপারটা ছিল, গান তো মুখে মুখে করা হয়তো, অনেক সময় ভক্তরা এগুলা হয়তো গাইতে থাকতো, এবং অনেক সময় নিজের ভনিতা, তো ওই কারণে অনেক গান থাকে না, ফলে এটা বলা যায় না আসলে, মানে যে প্রায় 100টার মতো বা 150টার মতো গান পাওয়া যায় আর কি ওনার নামে, যেটা অথেন্টিক। আপনার সাথে এতক্ষণ আলাপ করে আমি যেটা বুঝতেছিলাম যে আপনি আসলে উকিল মুন্সির ওখানে গিয়ে তারপরে আপনার মনে হয়েছে যে এই ভ্রমণের অভিজ্ঞতার আলোকে একটা বই লেখা যেতে পারে এবং সেইগুলোকে কিছু কাজ করছিলেন। ফলে আপনার এটা আসলে কোনো রেফারেন্স গ্রন্থ না, এটাকে এক ধরনের কি, এটা কি ডকু ফিকশন বা মেটা ফিকশন? আচ্ছা, যেটা বলি সেটা ছিল যে আমি ওইখানে গিয়ে মনে করলাম যে বই লেখা যায়, তো এরকম না আসলে। ওইখানে গিয়ে আমার যেটা মনে হলো, আমি ঘুরে আসার পর মনে হলো যে আমি ওইখানে কেন গেলাম এবং ওইখান থেকে আমি কি পেলাম, সেটা হয়তো আমার একটা লেখায় করা যায়। কিন্তু ওই লেখাটা আমি লিখতে যাই, তাহলে আমাকে তো আসলে উকিল মুন্সিকে জানতে হবে। তখনই আসলে উকিল মুন্সি নিয়ে আমি যা পাওয়া যায় তা খুঁজে থাকলাম, দেখলাম যে কিছুই পাওয়ার নাই, এবং সবাই বলতেছে যে মধ্যাহ্ন উপন্যাসটা পড়তে, এটা তো আমার আগেই পড়া ছিল। তারপরে হচ্ছে আমি 2জন গবেষকের পেছনে প্রায় 2-3 মাস লেগেছিলাম যে ওনারা আমাকে কিছু একটা ডকুমেন্টস দিবে, কিন্তু আমাকে কেউ দিল না। ইভেন একজন 3 মাস বললো যে আপনি খুঁজে নিতে পারবেন, মানে আমি আপনাকে হেল্প করতে পারবো না। যে বললাম না পরে যে উনি টিভির জন্য একটা ডকু নাকি বানাইছিল। তো এরপরে হলো এটা যে কি ঈর্ষা নাকি আসলে জাস্ট একটা ভাব নেওয়া, মানে কি কারণ, এটার ব্যাখ্যাটা কি? এটা নিয়ে আমি কিছু আসলে বলবো না, কারণ হচ্ছে
হয়তো মনে হইতে পারে যে ওই কাজটা কেন করবে, এরকম ব্যাপার। হয়তো বা ওনার ওই সময় খুব বিক্ষিপ্ত কোনো অবস্থা ছিল, হয়তো ওনার মনের মানুষের সাথে সমস্যা ছিল, আমি জানি না আসলে। মানে সবকিছুর পরেই শেষ পর্যন্ত বিষয়টা পলিটিক্স, ইকোনমিক্স, হ্যাঁ, গিয়ে শেষ হয় না? এটা হইতে পারে, কিন্তু হচ্ছে যে এই যেটা বলি, আসলে উকিল মুন্সি নিয়ে যদি কাজ করতে হয় আসলে অনেকটা সময় নিয়ে, কারণ হচ্ছে শুধু আসলে উকিল মুন্সিকে নিয়ে কাজ না, এখানে প্রত্যেকজন অনেক মানুষকে ধরে ধরে আসলে কাজ করা দরকার। ওদের হচ্ছে বংশ পরম্পরার যে কথাগুলো, যে গল্পগুলো আছে, এগুলো ধরলে হয়তো অনেকগুলো ক্যারেক্টার একসাথে বেরোয় আসবে, এরকম জায়গা থেকে। ফলে এই জন্য হচ্ছে আসলে আমাদের ফিকশন বা এই ধরনের জায়গা থেকে আসলে লেখাটা লিখতে হয় অনেক ক্ষেত্রে আর কি। হয়তো কোনো গবেষক সামনে যদি কাজ করে, কিন্তু বাংলাদেশে দেখলাম যে ব্যাপারটা, মানে বাংলাদেশ আলাদা করে বলা কিছু নাই, কারণ আমি আসলে বাংলাদেশে তো দেখছি এখানে হচ্ছে যে খুব বেশি কাজ আসলে কেউ পরিশ্রম নিয়ে করতে চায় না। মানে ধরেন আমি যখন দেখলাম যে এক হচ্ছে আমি আরেকটা হচ্ছে গোলাম এরশাদুর রহমানের বইয়ের ছোট একটা কথা বললাম, এরপরে হচ্ছে মাহবুব কবির ভাই তো অনেক গানগুলো সংকলন করছেন অনেক সময় নিয়ে। তো এরপরে দেখলাম অনেকগুলো বই বেরোয়েছে উকিলের গান নিয়ে, কিন্তু আমি কোথাও এমন নতুন কোনো গান দেখি নাই যেটা আলাদা, মানে ওই গানটার জন্য একটা আলাদা করে বইটা বের করা দরকার, এবং আমার কোনো ভূমিকাও চোখে পড়ে নাই। ধরেন এখন আমি উকিলের জীবনী পাইলাম না, অনেক কিছু পাইলাম না, ওনার তো গান আছে, এটা নিয়ে আমি কথা বলতে পারি, এটা একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে পারি, যেটা হচ্ছে জাহর অঞ্চল ঐতিহ্যের সাথে মিলে বা কোনো একটা বিশেষ বিষয় নিয়ে। কিন্তু আমি দেখলাম না কোথাও যে আলাদা করে নতুন কোনো কথা বলছে। তাহলে আমি জানি না, বাজারে হয়তো 5-6টা গানের সংকলন আছে, সব একই গান, একই কথাগুলো সবাই বলে গেছে। তো এটা হচ্ছে অনেক অপচয় আর কি, যারা করছেন তাদের মেধার অপচয় হয়েছে। ওকে, আবার এবার যদি একটু অন্য জায়গা থেকে দেখি, আপনি বলতেছিলেন যে আপনি বাংলাদেশের সম্ভবত 62টা জেলা অলরেডি ঘুরে ফেলছেন। ফলে বাংলাদেশের 62 জেলা যেহেতু আপনি ঘুরে ফেলছেন, পদ্মা অঞ্চল বা ওই ধরনের এলাকাগুলো আপনি ঘুরে ফেলছেন, ফলে বিভিন্ন জায়গাতেই তো আপনি এরকম গান বাজনা বা অন্যান্য অঙ্গনের এরকম ক্যারেক্টার পাইছেন। সো সেই সব ক্যারেক্টারকে নিয়ে কি আপনি আরো কোনো কাজ করছেন, নাকি উকিল মুন্সি আসলে আপনার এই ধরনের ক্যারেক্টার নিয়ে কাজ করা একমাত্র বই? আমার হচ্ছে মানে কিছু লেখালেই করছি, এর মধ্যে একটা ছিল যে পাঞ্জুসার, মানে কবর খুঁজতে যাওয়া আর কি, সেটা মানে এটা একটা মজার ঘটনা। মানে পাঞ্জুসা যে খুব অপরিচিত সেরকম না, কিন্তু আমি কয় যে ফোন করলাম, দেখি যে কোথায় যে পাঞ্জুসার কবর আছে খুব বেশি লোক বলতে পারে না। তখন আমরা ছিলাম ছেড়ে ছিলাম যে লালনের দোল পূর্ণিমা না, তখন কার্তিকের প্রোগ্রাম যেটা ছিল, ওই যে কার্তিকের যে ব্যাপারটা বললাম না, সেটা লালনের মধ্যে আছে, লালন কিন্তু কার্তিকে চলে গেছে। তো এরকম একটা প্রোগ্রামে আমরা, যে আমার যে বন্ধুর সাথে গেলাম উকিল মুন্সির বাড়িতে, আমরা ঠিক করলাম যে পাঞ্জুসার বাড়িতে যাব। যে ওই সময় যেটা বললাম যে ওইদিকে হচ্ছে যে 5টা ঘরের কথা বললে, লালন, পাঞ্জুসা, সতীমা, আর একজন চৌধুরী একজন আছে, হ্যাঁ সিরাজ, আমি এটাতে আসতাম আর কি। তো সিরাজ সাহেব ব্যাপারটা যে আসলে কি, এটা কি একটা লালনের নিজের একটা ম্যাটাফোর নাকি আসলে একটা ক্যারেক্টার, সেটা তো আমি জানি না। আপনি আবার মনে মানুষ সিনেমায় কিন্তু সিরাজ সাহেব বলে একটা জিনিস পাবেন। হ্যাঁ, রাইসুল ইসলামের সাথে একটা ক্যারেক্টার করছে। হ্যাঁ। তো এখানে যে মজার ব্যাপারটা আছে, আমরা যখন যে পাঞ্জুসার এখানে গেলাম, সেটা ছিল আমরা তো কুষ্টিয়া থেকে ঝিনাইদহ হয়ে গেছি। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলো, তো আমরা বললাম যে পাঞ্জুসার এখানে যাব। এখন যে ভ্যানে করে গেছে উনি চেনে না, তো উনি বলে যে এখানে, উনি আমাদের একটা স্কুলের মাঠে নিয়ে গেল, যাই দেখে যে এখানে একটা কবর, সেটা হচ্ছে হজরত সিরাজ শাহ। তো আমরা তো অবাক হয়েছিলাম যে ঘটনা কি, মানে উনি যে বাস্তব কি না ভাই আমরা তো জানি না, এবং এখানে ওনার আছে জন্ম মৃত্যুগুলো লেখা আছে। তারপর একজন এসে কিছু কাগজপত্র দিয়ে গেল, ওনারা হচ্ছে কিছু দাবি তুলছে যে লালনের জন্ম এখানে এবং সেটা স্বীকৃতি দিতে হবে সরকারি এসে আর কি। তো এটা অন্য ব্যাপার, এবং এটা মানে সিরাজ শাহের গান কথা, লালনের কয়টা গান আছে, এটাও একটা খুব কম গানের মধ্যে। এখন হচ্ছে যে আবার কয়েকটা গানে আছে, খুব বেশি গানে না। তো আমরা পরে হচ্ছে পাঞ্জুসার ওইখানে গেছিলাম আর কি। এরপরে আমার একটা ভ্রমণ আমার ছিল পাগলা কানের বাড়িতে যাওয়া, সেটাও ঝিনাইদহ শহরের পাশে আর কি। ওইখানে আমি 2বার গেছি। তো ওইখানে যাওয়া মানে হচ্ছে যে এরকম যে না মানে খুব বেশি যে ওইখানে কেউ ওনাদের চর্চা করে বা করে এরকম না, মানে আমরা মাঝারে গেলাম, একটু আত্মার শান্তি কামনা করলাম, এভাবে ঘুরে আসে আর কি।
তো এখন তো এই বিভিন্ন জায়গায় দেখি বাউলদের উপর হামলা টামলা হয়, বা একটা কেমন যেন একটা কনজারভেটিভ আবহাওয়াটা অনেক বেড়ে যেতেছে। তো এই 2079 সালে তখন কি কেউ এখনকার কোনো বাউল বা এরকম কাউকে নিয়ে কাজ করবে বলে আপনার মনে হয়, বা এখন কি আসলেই ওই টাইপ কোনো ক্যারেক্টার তৈরি হওয়ার মতো ইকোসিস্টেম আছে, নাকি আপনার মনে হয় যে 2079 সালেও উকিল মুন্সি, লালন শাহ এদের নিয়ে মানুষের কাজ করা লাগবে? 2000 মানে এদের কোনো লেগাসি কি? এটা কি ভবিষ্যতে কথা বলতেছি? আমার মাথা ঘুরতেছে কিন্তু আমার চোখের সামনে কিছু ক্যারেক্টার ঘুরতেছে, মানে ফিগার ঘুরতেছে 2079। হ্যাঁ, তখন যদি আসলে কাজ করতে হয়, তখনও যদি আমাদের এগুলো নিয়ে কাজ করতে হয়, এটা আসলে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি। কারণ হচ্ছে এই কাজগুলো আসলে আমাদের এখনই করে ফেলা দরকার অনেক কিছু। কারণ মানে যদি আমাদের এই 2000 সালের বা 1980, 1990 এই সময়ের কাউকে নিয়ে যদি 2079-তে কাজ না হয়, তাহলে তো আমরা কিছু আসলে আগাইলাম না। হ্যাঁ, আমার মনে হয় লালন শাহ বা এই না আমি বলতেছি যে 2009 সালে কাজ হওয়াটা একটা মানে আমাদের এই সময়ের ব্যর্থতা হবে, এই সময় মানুষদের। হ্যাঁ, সেটাই বলতেছি, কিছু কাজ তো মানে এখন এবং হচ্ছে যে এখন মানে মানে রক্ষণশীল বা শব্দটা আমি কেউ হলো আমি জানি না। কারণ হচ্ছে যে মধ্যপন্থা ব্যাপারটাও তো এক ধরনের কনজারভেটিভ একটা জায়গার মধ্যে চলে যেতে পারে ধরেন, এই আর কি। এখন হইলো যে মানে আপনি যে পরিচয়ে হন বা আপনি মানে সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত যেটা হার্মফুল বলতে কি মানে ফিজিক্যালি বা হচ্ছে আমার ইকোনমিক্সের জায়গা থেকে না, আপনি তো কাউকে বাধা ভাইয়ে দিতে পারবেন, এবং হচ্ছে যেটা আইনগত না, মানে এই স্বাধীনতা তো আছে, ফলে হচ্ছে এটা তো খুব খারাপ কাজে। মানে আমি হচ্ছে যে এখানে এটা নিয়ে আমার যে ইসলাম ধর্মের রেফারেন্স টানার বা টানার চেয়ে এটা অনেক পরে, মানে এটা এখনকার কাজ না। এখনকার কাজ হচ্ছে যারা এই ধরনের কাজ করবে তাদের হচ্ছে বিচার হওয়া উচিত। না, সেটা আলাদা কথা, ওই পলিটিক্যাল আলাপে আমি যাচ্ছি না। আমি বলতেছি যে এখন কি মানে এখন যখন আপনি ঘুরেন, মানে আপনি যখন উকিল মুন্সিরকে দেখতে গেছেন, তখন কি নেত্রকোনার এলাকায় ওইরকম কোনো গায়ক বা ওইরকম কোনো ক্যারেক্টার পাইছেন যাকে নিয়ে মনে হয়েছে যে আপনি আসলে এর সাথেও 2 ঘন্টা গল্প করতে পারেন? মানে আমি নিজে যখন কোনো এলাকায় যাই, আমি কিন্তু সেটার ইতিহাসের সাথে সাথে সমকালে এরকম ক্যারেক্টারকে কে আছে এগুলো খোঁজার চেষ্টা করি এবং তাদেরকে ডকুমেন্টেড রাখার চেষ্টা করি, সো যাতে করে মানে অ্যাটলিস্ট 2079 সালে যদি কাজ করা হয় এরকম কেউ না কেউ পা। তো আপনি এরকম মানে দেখেন কাউকে, নাকি মনে হয় আমি যে উকিল মুন্সি বাড়িতে যখন প্রথম গেলাম, এটা ছিল 2011 বা 12, আমি নিজেও ভুলে যাই, 12 হইতে পারে। তো আমার বইয়ের দ্বিতীয় একটা হওয়া, ভাবলাম যে ঘুরে আসি, তখন গেলাম। এরপর আমরা জালাল উদ্দিন খাঁর বাড়িতে গেলাম। তো যাওয়ার পরে আমার সাথে যে বন্ধু ছিল, তো ও হচ্ছে কিছু খোঁজখবর নিয়ে গেছে। তো আমরা হলাম এরপরে যে জালালউদ্দিন খাঁর বাড়িটা হলো নেত্রকোনা শহর একদম উল্টা দিকে উকিলের বাড়ি থেকে। তো এখানে আমরা একটা বাজারে গেলাম। তো এখানে এক লোকের খোঁজে, উনি হচ্ছে গান বাজনা করে আর কি। তো যাই একটু হতাশ হইলাম, একটা দোকানদার মানুষ, ঠিক আছে। তো তো উনি হইলো যে উনার হচ্ছে যে এই দাদা পীর সম্ভবত এভাবে বলে, সেটা হচ্ছে জালালউদ্দিন খাঁ বা দাদা গুরু সম্ভবত পীর বলে কিনা এখানে। তো পরে উনি আমাদের অনেক গল্প বললো যে হচ্ছিল যে উনি যখন ক্লাস 5-এ ছিল তখন হচ্ছে জালালউদ্দিন খাঁ মারা গেছে, ওনা দেখতে গেছে। তো তখনও ভাবে নাই যে উনি কোনো এক সময় এই যে এই গানের সাথে যুক্ত হয়ে যাবে। তো পরে হচ্ছে যে উনি যখন একটা বড় হইলো, তখন হচ্ছে যে এমন একজনের কাছে শিষ্যস্ত নিয়েছে যিনি হচ্ছিল জালালউদ্দিন খাঁর শিষ্য ছিল আর কি। এবং হচ্ছে যে এখন খুব বিখ্যাত এবং খুব ময়মনসিংহে বা নেত্রকোনা অঞ্চল আপনি যখন এই ধরনের গান নিয়ে কথা বলবেন, সুনীল কর্মকারের নাম আপনি শুনে থাকবেন। তো ওনারা একসাথে নাকি অনেক প্রোগ্রাম করছে, করছে। তো আমি তো প্রথমে বললাম যে একটু হতাশ হচ্ছিল, একজন দোকান করে উনি আবার হচ্ছে আমরা কী বলে, কিন্তু দেখলাম যে উনি পুরো গল্পটা বলতেছে আমাদেরকে একতারা বাজে। এবং হইলো যে তারপর উনি বললো আর কি যে মানে আগের যে জীবনযাপন এখনকার জীবনযাপন তো একই রকম না। মানে ধরেন এখন চাইলে আপনি শাহবাগের কবি হইতে পারবেন না যেমন, তেমনি হচ্ছে একজন মানে যে বাউল হইতে চাওয়া বা এর মধ্যে অনেক পার্থক্য আছে সব কিছুর মতো। উনি বললো। তারপর ওনার দোকানের পেছনে দেখলাম যে উনি খুব সুন্দর করে সাজায় একটা হচ্ছে উনি গানের আসর করে। এরকম পাইলে তো আমরা কথাই বলি আর কি, মানে খুব বেশি যে মানে কাজের সূত্রে বা এভাবে যাওয়া হয়েছে এরকম না। কিন্তু আমরা যখন আবার ধরেন রশিদুদ্দিনের বাড়িতেও আমি গেছি,
তো আমরা যাওয়ার পরে অনেকের সাথে পরিচয় হলো, ওনারা আমাদের অনেকগুলো গান শোনাইলো। আচ্ছা, একটু থিওরিটিক্যালি বলি যে ধরা যাক উকিল মুন্সির ওই টাইম লাইনে ইউটিউব আছে হুম। এবং উকিল মুন্সি একটা ইউটিউব চ্যানেল খুলছে এবং সে গান করে করে ইউটিউবে আপলোড দিচ্ছে, নিচে ভিউ কাউন্ট করতেছে, তাইলে কি উকিল মুন্সি হইতে পারতো? বা এই জালালউদ্দিন শাহ বা শাহ আব্দুল করিম এরা যদি ইউটিউব চ্যানেল খুলে এরকম গান আপলোড দেওয়া শুরু করতো এবং ভিউ দেখা শুরু করতো, সেইটা কি আসলে তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে সহায়ক হইতো না প্রতিবন্ধক হতো? মানে আপনি কি মনে করেন? হ্যাঁ, ওইটা একটা মানে এটা কি ভালো প্রশ্ন নাকি খারাপ প্রশ্ন এটা আমি জানি না। যেমন আমি যখন গেলাম মানে সর্বশেষবার যখন যে মোহনগঞ্জে উকিল মুন্সির ইয়েতে গেলাম, তখন আমরা একজন বলছে আমার ছেলেও গান করে, তাই না, কোথায় গান করে, তো বলছে তো ইউটিউবে গান ইয়ে করে আর কি, এবং লোকজন খুব ভালোই দেখে। তো এখন হলো যে সেটা নির্ভর করে আসলে যে মানে উকিল মুন্সি বা সে জালালউদ্দিন খাঁ বা রশিদউদ্দিন বা মানে লালন সাহেজি, ওনারা আসলে ইউটিউবে কীভাবে দেখে এবং মানে ইউটিউবে একটা পারপাস আছে সেই হিসাব ইউজ করে নাকি ইউটিউবের পারপাসটাকে চেঞ্জ করে দেয়, সেটার উপর হয়তো নির্ভর করতো। হ্যাঁ, বাট যেমন দেখা গেল যে ধরেন মানে নির্দিষ্ট কিছু অঞ্চলে হচ্ছে যে ওরা আসলে ইউটিউব নাম শোনার কথাও না, কিন্তু এখন হচ্ছে তারা সবাই নাম শোনে, শুধু হচ্ছে যে লালন সাহেজি এখানে গান করে এই জন্য। এবং হয়তো যে আমার বন্ধুকে দেখি যে ও খুব অসুস্থ ছিল, যে দুর্ঘটনা হচ্ছে মানে এখানে মাথায় ইয়ে হয়, 2-3টা অপারেশনের মধ্যে সে কুষ্টিয়ায় চলে গেছে। তো এরকম থাকলে তাকে এই কাজটা করতে হইতো না, সে হয়তো লাইভ ইউটিউবের মধ্যে। হ্যাঁ, তখন তো শাহ আব্দুল করিম বোধহয় ইউটিউব নেই মনে হয় বেশি মতো এবং শুধু তা মানে না যে সৃজনশীল কাজকর্ম করার জন্য যে ঘোর যে বিচ্ছিন্নতার গল্প আমরা শুনি, সেই ঘোর বা সেই বিচ্ছিন্নতার আবহ কি আসলে আমাদের 21 শতকের পৃথিবী রাখছে? না, তারপরে মানে মানে আপনি যেহেতু বললেন বা আগে একটু রেফারেন্স দিচ্ছেন, তাহলে হয়তো আসলে সরলার যে গল্পটা মানে যে ওইটার জন্য হয়তো আমরা ঢাকা থেকেও চলে যেতে পারতাম তখন ইউটিউব থাকলে। আচ্ছা, সরি। হ্যাঁ, আমি বলতেছি যে আপনি তো বলতেছেন সাবস্ক্রাইবারের জায়গা থেকে, আমি বলতেছি কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা থেকে। কন্টেন্ট ক্রিয়েটর কি তাহলে এরকম করতে পারতো? এখন হচ্ছে যে ধরেন উকিল মুন্সি হোক, শাহ আব্দুল করিম হোক, ওনারা ওনাদের সময়ে হচ্ছে মানে যে টেকনোলজি ছিল সেটা ওনারা আসলে সর্বোচ্চ ব্যবহারটা করছে। মানে শাহ আব্দুল করিম ধরেন এমন না যে রেডিও, উকিল মুন্সি তো গান করার নেই বা, কিন্তু হচ্ছে যেভাবে পৌঁছানো যায় সেভাবে উনি তো করছেন। শাহ আব্দুল করিম রেডিওতে গান করছেন, তো অনেকেই করছেন, ফলে হচ্ছে যে এটা আসলে কল্পনা করা একটু কষ্টকর যদিও, কিন্তু আমার মনে হয় না যে মানে এখনো নিচে কেউ আছে আপনি যে মানে ইউটিউবে আছে আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মানে সেটাই বলতেছি, কারণ ইউটিউবে তো কোটি কোটি চ্যানেল, কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর। এই যে আমার এই বাবল রেশিও কথা এগুলো কয়জন মানুষ জানে, কিন্তু বানাচ্ছে তো। আমি যেটা বলতেছিলাম যে যখন মাধ্যম এত বেশি অ্যাভেলেবল হয়ে যায় এবং সহজে লোকজনের কাছে পৌঁছানো যায় এবং সেটার মানে আপনার কতজন পিপল ভিউ করছে সেটা যখন আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, তখন আসলে ক্রিয়েশনের স্বাধীনতা আসলে কতটুকু থাকে, বা ওইটা কি মানে এই জায়গা থেকে মানে আপনি যে একটা আধ্যাত্মিকতা বা মারফতি লাইনের যে কথা বলেন, ওই ব্যাপারগুলো কি তখন আসলে কাজ করে? অনেক সময়ই করার কথা না। মানে যদি আমি আসলে ভিউ বা একটা লাইক গনে যদি আমি স্ট্যাটাস দিতে হয়, তাহলে আসলে বেশিরভাগ সময় আমি তো দেবো না, যে আমাকে কেউ ইয়ে করে না। তাহলে 2079-তে যদি কেউ আসলে 2024 বা 23-এর কাউকে নিয়ে কাজ করে, তখন তাহলে তার কাউন্ট করতে হবে যে এই যে এত কম ভিউ নিয়েও সে যে টিকে গেল বা এত বেশি ভিউ হইলো, এটার পেছনে আসলে কারণ কি ছিল? মানে তখনকার কোশ্চেনগুলোর স্টাইল কি তাহলে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, এটা হইতে পারে। আমি ধরেন আপনি বাবল রেশিও নিয়ে যেটা বলতেছেন যে আপনার ভিডিও কতগুলো আছে, অনেক না মানে 70+। 70+। তারপরে ধরেন এটা হচ্ছে কোনোটা হচ্ছে 500 বা 1000 বা 5000 হইলে আপনি ইয়ে বলতেছেন। হ্যাঁ, কিন্তু যখন বাবল রেশিও যখন কেউ একবার দেখা শুরু করবে, একটা ট্রেন্ড শুরু হয়ে যাবে, ঠিক আছে, সেও দেখতেই থাকবে, ঠিক আছে, এবং হচ্ছে তখন হচ্ছে যে আপনার আলাদা পর্ব থেকে দেখবে না, সে হচ্ছে বাবল রেশিওকে একটা উপর থেকে দেখবে, যে বাবল রেশিও হচ্ছে যে আমার
এই জায়গায় কি ছিল, এটা কি, মানে সে হচ্ছে একটা হোলিস্টিক ভিউ থেকে দেখার। না, আমি বুঝতে বলতেছিলাম যে তাহলে আমাদের এখনকার যে মানে আমরা যখন অতীতকে যখন ইনভেস্টি করতে যাই তখন ইনভেস্টিগেশনের যে কোশ্চেনগুলো, যে অ্যাঙ্গেলগুলো, তাহলে 2079 ইনভেস্টিগেশনের অ্যাঙ্গেলই তাহলে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, চেঞ্জ তো হবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনি চা খান, আজকের মতো আলাপ শেষ করি। আপনার সাথে ভবিষ্যতে আবার কখনো গল্প করব। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। লাইফস্টাইল ট্রাভেল করা যেহেতু আমার একটা পছন্দের কাজ, এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্যারেক্টার খুঁজি, নতুন ক্যারেক্টার খুঁজি, পুরোনো ক্যারেক্টারের সাথে কানেক্ট করার চেষ্টা করি। তো সুজন ভাই যখন এই এরকম ঘুরতে ঘুরতে উকিল মুন্সিকে পেয়ে গেল, বা ওনার এই পেয়ে যাওয়া নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। এই জন্য আমার মনে হতেছিল যে উকিল মুন্সির ক্যারেক্টারটাকে জানা বোঝার চেষ্টা করি, এবং সেইখানের আলোকে আমি তাকে তাকে আমার মতো করে একটা পোট্রে করার চেষ্টা করি। তো সেখান থেকে মনে হলো যে সুজন ভাইয়ের সাথে যে গল্পটা, সেখান থেকে উকিল মুন্সিকে উঠে আসার একটা সুযোগ আছে। এবং এটাকে আমি যেরকম পেছনে করার মানে ব্যাকে গেলাম, সামনে গেলাম, এবং 2079 কনটেক্সটে বোঝার চেষ্টা করলাম। সেখান থেকে যে জানাশোনা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জানাশোনা। কারণ জাতিসত্তা যদি থাকতে পারে তাহলে মানুষের সময় সত্তাও থাকা উচিত। কারণ হলো যে এখন বাংলাদেশে এখন রাত 8টা বাজে, আমেরিকায় তো এখন নিশ্চয়ই রাত 8টা বাজে না, কিন্তু বাংলাদেশ হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, সবখানেই এখন সেপ্টেম্বর মাস চলতেছে। ফলে এই যে সময় সত্তার প্রশ্নে আমরা সবাই একই সময়ে বসবাস করি। এই জায়গা থেকে আমার মনে হলো যে একটা নির্দিষ্ট সময়ের পরে সেই সময়ের মানুষ এখনকার মানুষকে কীভাবে দেখে, বা তারও আগের সময় মানুষকে কীভাবে দেখে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখনও যদি আমাদের পুরোনো দিনের মনীষীদের নিয়ে এই কাজ করতে হয়, এবং 2079 যদি সেই পুরানো মনীষীরাই প্রাসঙ্গিক থাকে, তাহলে আসলে আমরা এই সময় বসবাস করে যারা কিছু করার চেষ্টা করতেছি, বুদ্ধিবৃত্তিক জিনিসপত্র নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু ওই লেভেলে উঠতে পারতেছি না, এটা আসলে সামগ্রিকভাবে আমাদের সময় সত্তার ব্যর্থতা। তো সেই জায়গা থেকে উকিল মুন্সির যে জার্নি, সেই গল্প শুনলাম, এবং আমরা আশা করতেছি যে সুজন ভাই ভবিষ্যতে যে বই লেখে, উনি বিভিন্ন জায়গায় যখন ঘুরে সেইখানের বিভিন্ন ক্যারেক্টারগুলো নিয়ে ওনার কোনো একটা বই আবার উঠে আসবে। সে আলাপ আবার ওনার সাথে ভবিষ্যতে বাবুলের সাথে করবো। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন, আবার কারোর সাথে অন্য কোনো টপিকে বাবুলের সাথে গল্প হবে। সবাইকে ধন্যবাদ।